একটা ছোট্ট সুন্দর দ্বীপ, আর সেখানে অসাধারণ একটা ভালোবাসার গল্প তৈরি হয়। সিনেমার শুরুতে অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাই, আর এই জায়গাটার নাম জিজু আইল্যান্ড। জিজু আইল্যান্ডের একটা বৃদ্ধাশ্রম দেখি। সেখানে এসন নামে এই মহিলা আছে। সে তার জীবনের গল্প আমাদেরকে কবিতার মাধ্যমে বলে। এসন আমাদের বলে থাকে, জীবনের যাই ঘটে যাক আর যেখানে চলে যাও না কেন, মা সবসময় আমাদের সাথেই থাকে। আমার মা বেঁচে নেই, কিন্তু তার ভালোবাসা আমার সাথে এখনও আছে। আর এরপরে দৃশ্য চলে যায় 1960 সালে। এটি হচ্ছে ছোট্ট জিজু আইল্যান্ড, আর এ হচ্ছে আমাদের ছোট্ট এসুন। এই আইল্যান্ডে যারা থাকে তারা বেশিরভাগই গরিব। এখানকার বেশিরভাগ মানুষ সমুদ্র থেকে মাছ ধরে, না হলে শামুক কুড়িয়ে তাদের জীবন চালায়। এ হলো এসনের মা হ্যান। এসনের মা সমুদ্রের ভিতর থেকে শামুক করায় আর তাই দিয়ে তার জীবন চালায়। হ্যানের মা বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছিল, তাই হ্যানকে ছোটবেলা থেকে সব দায়িত্ব পালন করতে হয়। আর এরপরে হ্যানের বিয়ে হয়েছিল একটা জেলে পরিবারে, কিন্তু তার স্বামী খুব তাড়াতাড়ি মারা যায়। আর সেই ঘরে অ্যাসন জন্মগ্রহণ করে। স্বামী মরে যাওয়ার পর হ্যান আবার একটা বিয়ে করে, যাতে তাকে আর কষ্ট না করতে হয়। কিন্তু হ্যানের এই স্বামী বসে বসে খায়, সে কোনো কাজই করে না। হ্যানই পুরো সংসার চালায়। আর এই ঘরে হ্যানের দুইখানা সন্তান। হ্যান সমুদ্র থেকে শামুক কুড়িয়ে অনেক কষ্টে তার সংসারটা চালায়। আর এই কারণে সে তার প্রথম ঘরের সন্তান এসনকে তার সাথে রাখে না। এই কষ্টের সংসারে হ্যান এসনকে ভালো একটা জীবন দিতে পারবে না, তাই সে তার বাবার বাড়িতেই রাখে। কিন্তু এসন সবসময় তার মায়ের সাথে দেখা করতে আসে আর বলে, মা তোমার কাছে আমাকে রেখে দাও না, আমি আর ওই বাড়িতে যাব না। আঙ্কেল আমাকে সারাদিন কাজ করায়, আর আমাকে তো ভালো মতো খেতেও দেয় না। আঙ্কেলের ছেলে সে তো মাছ খায়, কিন্তু আমি তো মাছের কাঁটাও পাই না। ও মা, তোমার সাথে আমাকে রেখে দাও না, আমি তোমার কাজে সাহায্য করে দেব। মেয়ের এই কথা শুনে তো হানের খুব খারাপ লাগে, কিন্তু সে তো তার মেয়ের ভালোর জন্যই করছে। কারণ হানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে অ্যাসনের পড়ালেখার খরচও সে চালাতে পারবে না। এদিকে আমরা গোয়ান নামে একটা ছেলেকে দেখি, সে সবসময় আসনের পিছু পিছু ঘোরে। আমরা দেখি গোয়ানের কাছ থেকে আসনের আঙ্কেল মাছ কেনে। গোয়ান সবসময় দেখে আসনের আঙ্কেল কখনোই আসনের জন্য মাছ কেনে না। আসনের আঙ্কেল শুধু এটা ভাবে, কেন আমি আমার ভাইয়ের মেয়েকে দেখতে যাব। এখানটা আসনকে রেখেছে শুধুমাত্র আসনের গ্রাম্যার কথায়। যেহেতু আসনের আঙ্কেল আসনের জন্য মাছ কেনে না, তাই গোয়ান লুকিয়ে তার বাড়ি থেকে আসনকে ফ্রি ফ্রি মাছ দেয়। আসন আরেকদিন ওর মাকে বলে, মা প্লিজ তোমার সাথে আমাকে রেখে দাও না, দেখো আমি তো স্কুলে কবিতা লেখায় সেকেন্ড হয়েছি। আসনের মা তাও রাজি হয় না, তাকে তার আঙ্কেলের বাড়িতে পাঠিয়ে দেয়। বেচারি আসন ভীষণ কষ্ট পায়, সে আসনের বাড়িতে গিয়ে আবার কাজ শুরু করে দেয়। অন্যদিকে আসনের মা আসনের লেখা কবিতা পড়ে। সেই কবিতা পড়ে আসনের মা বুঝতে পারে আসন তাকে কতটা ভালোবাসে, আর তার আঙ্কেলের বাড়িতে তাকে কত কাজ করতে হয়। মেয়ের কষ্ট দেখে আসনের মা চোখের জল ধরে রাখতে পারে না, সে তখনই আসনের আঙ্কেলের বাড়ি যায়। আসনের মা সবাইকে বলে, আমার মেয়ে আমার কাছেই থাকবে, তোদের এই কাজ করবে না। আর এই বলে সে আসনকে তার সাথে বাড়িতে নিয়ে যায়। মায়ের সাথে থাকার কথা শুনে আসন ভীষণ খুশি হয়। নুন আনতে পান্তা ফোড়ায় এমন অবস্থা আসনের মায়ের। যেহেতু আসনের পড়ালেখা করার শখ, তাই আসনের মা অনেক কষ্ট করে তার স্কুলের ফি দেয়। একদিন স্কুল থেকে এসে আসন খুব কান্না করে। তার মা বলে, কি হয়েছে, কান্না করছিস কেন? তখন আসন বলে, স্কুলের ক্লাস প্রেসিডেন্টের জন্য ভোট হয়েছিল, সেখানে আমি বেশি ভোট পেয়েছি, তাও আমাকে ক্লাস টিচার প্রেসিডেন্ট বানায়নি। যে ছেলেটার মা টিচারকে অনেক গিফট দিয়েছে, তাকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়েছে। এই কথা শুনে আসনের মায়ের তো খারাপ লাগে, আর অ্যাসনকে খুশি করার জন্য সে লোকের জমিতে অনেক খাটে। সে আশেপাশের লোকদের কাছ থেকে জামাকাপড় ধার করে টিপটাপ হয়ে স্কুলে যায়। অ্যাসনের মা টিচারকে অনেক উপহার আর কিছু টাকা দেয়, আর টিচারকে রিকোয়েস্ট করে যাতে অ্যাসনকে ক্লাস প্রেসিডেন্ট বানিয়ে দেয়। টিচারও লোভে পড়ে রাজি হয়ে যায়। যখন এই খুশির খবর মা অ্যাসনকে শোনায়, সে খুশি হওয়ার বদলে মন খারাপ করে। অ্যাসন তার মাকে বলে, আমি জানি তুমি শিক্ষককে কি করে রাজি করিয়েছ। আমি প্রেসিডেন্ট হতে চাই না, আমি তো শুধুমাত্র তোমাকে খুশি দেখতে চাই, তোমার কষ্ট কম করতে চাই। তখন মা বলে, জীবন তো এইভাবেই চলে, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, যখন বড় হবে তখন সব বুঝতে পারবে। অ্যাসেন তো তার মার সাথে থেকে খুব খুশি, কিন্তু এই খুশি বেশি দিন আর থাকে না। সমুদ্রের নিচে ঝিনুক তোলার কারণে অ্যাসেনের মায়ের শরীর খুব খারাপ করে। গ্রামের বউ তো বলে দিয়েছে সে আর বেশি দিন বাঁচবে না। এইটা শুনে তো অ্যাসেনের মা খুবই টেনশনে পড়ে যায়। তার স্বামী তো তার ছোট দুই ছেলে মেয়েকে দেখে রাখবে, কারণ তার নিজের সন্তান, কিন্তু অ্যাসন তাকে কে দেখবে। আর এই কারণে একদিন অ্যাসেনের মা অ্যাসেনকে খুব যত্ন করে খাওয়ায়, আর অ্যাসেনকে বলতে থাকে, দেখ মা, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তুই তোর আঙ্কেলের বাড়িতে চলে যাস, সেই বাড়ি থেকে তোকে পড়ালেখা করিয়ে বিয়ে দিয়ে দেবে। আর হ্যাঁ, তুই কখনোই মাছ ধরার কাজ করবি না,
তোর স্বপ্ন পূরণ করবি, যে স্বপ্ন তুই দেখেছিস। কোনোদিন কারো গোলাম হয়ে থাকবি না। এই কথা শোনাতে এহসান খুব কান্না করতে শুরু করে আর বলে, মা আমার সাথেই কেন এসব হয়? আমি এত খারাপ কপাল নিয়ে কেন জন্মগ্রহণ করলাম? তখন মা এহসানকে সান্ত্বনা দেয়, তুই চিন্তা করিস না, দুঃখের পরে তো সুখ আসে, এই দুঃখের দিনও কেটে যাবে। আর এটা বলতে বলতে এহসানের মা মারা যায়। বেচারি এহসান পুরো একলা হয়ে গেল। সে তো পুরো কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কুয়ান তার কাছে আসে আর বলে, কান্না করতে করতে তো তোমার খিদে পেয়ে গেছে, এই নাও খেয়ে নাও, আর চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকবো সারা জীবন। অ্যাসরের মা মরে যাওয়ার পর সে একবার আঙ্কেলের বাড়ি যায়, একবার এই বাড়িতে আসে। যখন আঙ্কেলের বাড়িতে যায় তখন আঙ্কেল অনেক কথা শোনায় যে মা তো গেছে আর এই মেয়েকে আমাদের ঘাড়ের উপর রেখে গেছে। এহসান মায়ের নামে আর বদনাম শুনতে পাচ্ছিল না। সে তার সৎ বাবার কাছে চলে আসে। সেভাবে সে এখানে থেকে পড়ালেখা করে তার স্বপ্ন পূরণ করবে। এদিকে এহসানের বাবা এহসানের সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে যে আমার সাথে খেতে কাজ কর, আমরা দুজনে মিলে একসাথে কাজ করব, তারপর তোকে স্কুল ভর্তিও করিয়ে দেবো, তোর সব স্বপ্ন পূরণ করব। এহসান ওর সৎ বাবার কথায় রাজি হয়ে সে তার বাবার সাথে কৃষিকাজ করতে শুরু করে আর তার সাথে স্কুলেও পড়ে। শুধুমাত্র তাই নয়, তার ছোট ছোট সৎ ভাই বোনকেও তাকে দেখতে হয়। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। সুখ হোক বা দুঃখ, গণ সবসময় এহসানের পাশেই থাকে। ছোটবেলায় তো একে অপরকে বন্ধু ভাবতো, কিন্তু এখন আস্তে আস্তে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। এহসান বাজারে সবজি বিক্রি করে। যখনই এহসান সবজি বিক্রি করার জন্য বাজারে যায় তখন গোয়ান তার পাশেই তার মাছের দোকানটা দেয়। গোয়ান চায় যাতে এহসান তার পড়ালেখা খুব ভালো করে করতে পারে, এই কারণে সে তার মাছের সাথে সাথে এহসানের সবজিও বিক্রি করে দেয়। তবে এই সব কিছু গোয়ান লুকিয়ে করে, কারণ তার বাইরের লোক যদি জানতে পারে তাহলে তাকে খুবই মারবে। একদিন গোয়ানের গ্রান্ডমা গোয়ানকে এহসানের সবজি বিক্রি করতে দেখে। এটা দেখে তো গোয়ানের গ্রান্ডমা রাগে ফায়ার হয়ে যায়। সে বলতে থাকে, এই মেয়েটা আমার নাতিকে পুরো চাকর বানিয়ে রেখেছে। গোয়ানের গ্রান্ডমার ধাওয়া খেয়ে ঈশান তো তার জুতো রেখে সেখান থেকে পালায়। গোয়ান ওর গ্রান্ডমাকে থামায় যাতে ঈশানকে না মারতে পারে। এরপরে গোয়ান ঈশানের মোজাটা খুব ভালো করে মুছে জুতো পুড়িয়ে দেয়, যেটা কিনা সে ফেলে এসেছিল। এটা থেকে এহসান গোয়ানকে বলতে থাকে, সবসময় আমার আগে পিছে কেন ঘোরো? তুমি সবসময় এটা ভেবে আমাকে মাছ দাও যে আমি তো অনাথ, আমি তো খেতে পারি না, তাই দয়া দেখাও। এটা শুনে গোয়ান বলে, এসব তুমি কি বলছো? যদি আমার দয়া দেখাতে হয় কোনো ভিখারিকে দেখাবো, তোমাকে কেন দেখাতে যাব? তোমার সাথে আমি কেন থাকি সেটা তো আমি নিজেও জানি না, সেটা কি বন্ধুত্ব না অন্য কিছু? গোয়ানের মুখ থেকে কথা বের করার জন্য এহসান বলতে থাকে, সে যাই হোক, এটা ভালোবাসা নয়। আর আমি তোমাকে বিয়ে করছি না, তোমার কাছে কে আছে যে আমি তোমাকে বিয়ে করব? আমি তো কোনো শহরের ছেলেকে বিয়ে করব, যে কিনা আমার কবিতা পাবলিশ করবে। তখন গান বলে, এসব আমিও তো তোমার জন্য করতে পারি। এহসান বলে, না না, এসব তোমাকে করতে হবে না, তুমি যদি আমার জন্য করো সেটা দয়া দেখিয়ে করবে, আর আমার কারোর দয়ার দরকার নেই। এখন গাওন তো লজের জন্য এটা বলতে পারছে না এসব তো সে ঈশানকে খুশি করার জন্য করছে, কারণ সে তাকে ভালোবাসে। গাওনের মুখ থেকে তার মনের কথা বের করার জন্য এহসান বলতে থাকে, আজ তো আমি তোমার মুখে শুনেই ছাড়বো, তুমি এইসব আমার জন্য কেন করো? তখন হঠাৎ করে গাওন থেকে কিস করে বলে, আমি ছোট্টবেলা থেকেই তোমাকে ভালোবাসি, এই সব কিছু ভালোবাসি বলেই করি। এই কথা শুনে এহসান তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ সেও গোয়ানকে ভালোবাসে। কিন্তু এহসানের এই খুশি বেশিক্ষণ থাকে না। সে যখন বাড়ি যায় সে দেখে তার সৎ বাবা আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে। সৎ বাবার এই বউ তো বিশাল দরজাল, সে ঈশানকে দেখলে রেগে যায় আর বলে, এই বাড়ি থেকে চলে যাও। এসব শুনে ঈশানের সৎ বাবা কিছুই বলে না। তখন ঈশান খুব রেগে যায় আর তার বাবাকে বলতে থাকে, তুমি বলেছিলে তোমার সাথে কাজ করলে আমাকে কলেজে ভর্তি করাবে, তার টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন সৎ বাবার বউ বলে, এ কোথা থেকে টাকা দেবে, এ তো উল্টো আমার কাছ থেকে টাকা নিয়ে চলে, এর কাছে কোনো টাকা নেই। এটা শুনে তো ঈশানের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। এত বছর সে যা ভেবে কাজ করেছে তার কিছুই হলো না, উল্টো এখন তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। বেচারি ঈশান এখন কি করবে? এই কারণে সে তার গ্রান্ডমা আর আঙ্কেলের কাছে যায়। যখন ওর আঙ্কেল সব কিছু শোনে সে বলতে থাকে, তোর মা মরে যাওয়ার পরে তোর এখানে চলে আসছিল না, এখানে না এসে তুই ওই লোকটার গোলামি করে গেছিস, এখন বোঝ কেমন লাগে। আমি তোকে আমার ঘরে রাখছি না। এই কথা শুনে অ্যাসান কান্না করতে করতে গোয়ানচিকের কাছে যায়। গোয়ানকে বলতে থাকে, সবসময় খারাপ জিনিস আমার সাথেই কেন হয়? মাথার উপরে মা বাবা তো আগে থেকেই ছিল না, এখন তো ঘরটাও নেই। গোয়ান বলে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এটা শুনে অ্যাসান বলে, তুমি কি আমাকে সত্যিকারের ভালোবাসো? তুমি কি আমার সাথে শহরে যেতে পারবে? গোয়ান ওর পরিবারকে খুবই ভয় পায়, তাও সে সাহস করে তার ভালোবাসার জন্য বলে, হ্যাঁ আমি তোমার সাথে শহরে যাব, আর আমি পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাদের সংসার চালাবো। এরপরে দেখি রাতের অন্ধকারে তারা দুজন তাদের ঘর থেকে দামি দামি জিনিস নিয়ে বেরিয়ে পড়ে।
যার আগে অ্যাসন গোয়ানকে বলে, একটু ভেবে দেখো, তুমি যদি এখন আমার সাথে যাও তাহলে তোমার স্বপ্ন অলিম্পিকে যাওয়া সেটা আর পূরণ হবে না। তুমি চাইলে এখনও বাড়ি ফিরে যেতে পারো। তখন গোয়ান বলে, আমার স্বপ্ন আমি পরে পূরণ করবো, আগে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। আর এটা বলেই তারা দুজনে জাহাজে করে শহরের দিকে রওনা দেয়। এদিকে গোয়ানের পরিবার তো খুব টেনশনে পড়ে যায় যে আমাদের গোয়ান কোথায় গেল। অন্যদিকে অ্যাসন আর গোয়ান নতুন শহরে এসে তো অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যায়। জিনিসপত্র কেনার মতো টাকা নেই, আর কোথায় থাকবে তারও কোনো ঠিক নেই। ঘর থেকে যে সোনার জিনিস এনেছিল সেগুলো দোকানে বিক্রি করতে যায়, কিন্তু দোকানদার সেগুলো নিতে চায় না। তারপরে তারা দুজনে যায় একটা হোটেলে থাকার জন্য। তারা আংটি দিয়ে বলে, আমাদের কাছে কিছু নেই, এই আংটি আছে, এটা নিয়ে কি ভাড়া দিতে পারবেন? ওই হোটেলের মালিক খুব ভালো ছিল, ওদেরকে বলে, তোমরা নতুন নতুন বিয়ে করেছো মনে হচ্ছে, ঠিক আছে তোমরা আমার হোটেলেই থাকো। রাতে হোটেলওয়ালা তাদেরকে ফ্রি মদ আর খাবার দেয়। তারা দুজনে তো খেয়ে দিয়ে আরাম করে ঘুমায়, কিন্তু সকালে যখন ঘুম ভাঙে তারা দেখে তাদের ব্যাগ নেই। ওই ব্যাগের মধ্যে তাদের সব দামি দামি জিনিস ছিল। তারা তো হোটেল কাপলদের কাছে তাদের জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করে। কি, এই হোটেলওয়ালারা তো কাল রাতে খুব ভালো ব্যবহার করছিল, আজ ওদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। তারা বলতে থাকে, তাড়াতাড়ি হোটেলে ভাড়া দাও, এসব ভাড়া দিলে কোনো কাজ হবে না। তখন অ্যাসন আর গোয়ান বুঝতে পারে রাতের বেলা মদ খাইয়ে এরা দুজনই তাদের জিনিসপত্র চুরি করেছে। তারা দুজন যখন তাদের ব্যাগ চায় তখন হোটেলওয়ালা বলে, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা বাড়ি থেকে পালিয়ে এসেছো, আমি কি এখনই পুলিশকে খবর দেবো না এখান থেকে যাবে? এই কথা শুনে তো তারা দুজনেই ভয় পেয়ে যায় যে পুলিশকে খবর দিলে তো ওরাই ফেসে যাবে। এই কারণে তারা দুজনেই চুপচাপ তখন হোটেল থেকে বেরিয়ে আসে। বাইরে গিয়ে তো গোয়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখন অ্যাসন বলে, দাঁড়াও না, ওরা যেমন আমাদের জিনিসপত্র নিয়েছে আমরা ওদের জিনিসপত্র নিয়ে নেব। ওরা জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে। রাতের বেলা যখন হোটেল কাপল ঘুমিয়ে যায় তখন তারা লুকিয়ে লুকিয়ে তাদের ঘরে ঢুকে। অনেকক্ষণ খোঁজার পরও তারা তাদের জিনিস পায় না। তখন তারা হোটেলের ক্যাশ বাক্স তুলে নেয়। তারা যখন চুপি চুপি বেরিয়ে আসছিল তখন অ্যাসওয়ান দেখে হোটেলওয়ালা মেয়ের চুলে তার ক্লিপ, যেটা কিনা তাকে গোয়ান দিয়েছিল। ওই ছোট্ট মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে চিৎকার শুরু করে, যার ফলে ওর মা বাবার ঘুম ভেঙে যায়। আর হোটেলওয়ালা তো ওদেরকে ধাওয়া করে। তারা তো গোয়ানকে ধরতে পারে না, কিন্তু অ্যাসওয়ানকে ধরে নেয়। আর অ্যাসওয়ানকে ছাড়া তো গোয়ান যাবে না। আর এরপরে দেখি হোটেলওয়ালা তাদের দুজনকে পুলিশে ধরিয়ে দেয়। ওদেরকে দেখে পুলিশ বলে, আরে এদের নামে তো আগেই রিপোর্ট করা আছে। আসলে গোয়ানের মা রিপোর্ট করিয়েছিল। তখন পুলিশ গোয়ানের মাকে ডেকে পাঠায়। গোয়ানের মা এসে তাদেরকে জিজ্ঞাসা করে, আমার সোনার জিনিসপত্র কোথায়, আগে সেটা বল। ওরা দুজন তো গোয়ানের মাকে সব কিছু জানায়। সব কিছু জানার পর গোয়ানের মা সেই হোটেলে যায় আর তার জিনিসপত্র ওই হোটেলওয়ালার কাছ থেকে নিয়ে নেয়। আর চুরিতে ওই হোটেলওয়ালাকে পুলিশে ধরে নিয়ে যায়। এরপর দেখি গোয়ান আর অ্যাসনকে আবারও তাদের গ্রামে নিয়ে আসে। অ্যাসন আসতে ওর অঙ্কেল বল থাকে, এখানে কি করছিস? ওই গোয়ানের সাথে মুখ কালো করেছিস, যা ওকে গিয়ে বিয়ে কর, এখানে তোর কোনো জায়গা নেই। অন্যদিকে গোয়ানকে ওর বাড়ির লোক ওকে অনেক বকা দেয়। এখানে গোয়ান জানতে পারে পালিয়ে যাওয়ার জন্য অ্যাসওয়ানকে তার স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। সে দৌড়ে অ্যাসনদের বাড়িতে যায়। গোয়ানকে দেখে আঙ্কেল বলে ওঠে, তোর সাথে ও মুখ কালা করেছে, যা ওকে নিয়ে যায় এখান থেকে। গোয়ান বলে, হ্যাঁ ওকে আমি বিয়ে করব। ঠিক তখন ঘর থেকে অ্যাসন নিজে এসে বলে, আমি তোকে বিয়ে করব না। এই কথা শুনে গোয়ান ভাবে, অ্যাসনের আবার কি হলো, এরকম কেন কথা বলছে। গোয়ান আঙ্কেলকে বলে, আপনি একটু অ্যাসনকে বিয়েতে রাজি করেন না? আঙ্কেল বলে, এখানে আমি কি করতে পারি, যে বিয়ে করবে সেই রাজি না। অ্যাসনকে হাজারবার বলার পরও যখন সে বিয়েতে রাজি হয় না, তখন তার আঙ্কেল একটা অন্য লোকের সাথে তার বিয়ে ঠিক করে। এই লোকটার বয়স অ্যাসনের থেকে ডাবল, আর এর তাকে বিয়েও হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে এবং দুইটা বাচ্চাও আছে। অ্যাসন যখন ওই লোকটার সাথে দেখা করতে চায় তখন সেই লোকটা বলে থাকে, তুমি নাকি শহরের ছেলেকে বিয়ে করতে চাও, আমি শহরেই থাকতাম, তোমার পড়ালেখার সব খরচ আমি দেবো, তার বদলে তোমাকে ঘরের সব কাজ করতে হবে। তোমার প্রধান কাজ হবে আমার ছেলেকে দেখে রাখা, আর বউরা যে কাজগুলো করে সে সব করা, কিন্তু বউয়ের অধিকার তুমি পাবে না। আমার তো শুধু একটা মেয়ে দরকার যে কিনা আমার সাথে থাকবে। ওই লোকটা এটাও বলে, তোমার ভাগ্য তো অনেক ভালো যে আমি তোমাকে বিয়ে করছি, নাহলে তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ে যে কিনা অনেকটা ছেলের সাথে চলে গিয়েছিল, রাত কেটে এসেছে, তাকে কে বিয়ে করে? এই কথা শুনে তো অ্যাসনের খুব রাগ হয়, কিন্তু সে কিছু বলে না। অন্যদিকে গোয়ান যখন অ্যাসনের বিয়ের কথা শুনে সে তো তাড়াতাড়ি অ্যাসনের আঙ্কেল বাড়িতে আসে। গোয়ান তো প্রথমে ওর আঙ্কেলকে অনেক কথা শোনায় আর এরপরে নিজেই বাচ্চাদের মতো কান্না শুরু করে। গোয়ান তখনই অ্যাসনের কাছে যায় আর ওই লোকটার সামনে অ্যাসনের হাত ধরে তারা যেখানে প্রথম কিস করেছিল সেই জায়গায় নিয়ে আসে। গোয়ান তাড়াতাড়ি অ্যাসনকে আংটি পরায় আর বলে, আজ থেকে আমরা স্বামী স্ত্রী, তোমাকে তো জোর করে বিয়ে দিচ্ছে, চলো আজই শহরে চলো, আমি কারখানায় কাজ করব, তোমার সব স্বপ্ন পূরণ করব। অ্যাসন তার হাত থেকে আংটিটা খুলে ছুঁড়ে ফেলে বলে, আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই না।
তুমি কারখানায় কাজ করে আমার পেট ভরতে পারবে, কিন্তু আমার স্বপ্নের কী হবে, শহরে থাকার কী হবে, আমি যে রানীর মতো বাঁচতে চেয়েছি তার কী হবে? এখন যা টাকার কষ্ট সহ্য করছি, পরে গিয়ে আমি তা সহ্য করতে পারবো না। তোমার জন্য এই স্বপ্নগুলো আমার অপূর্ণই থেকে যাবে, তাই আমার জীবন থেকে তুমি চলে যাও। তোমার জন্য এই স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। এই কথা শুনেতে বেচারা গোয়ানের চোখে জল চলে আসে। সে ভেজা চোখে অ্যাসনকে বলে, এতক্ষণ তুমি যা বলে সব সত্য বলছো? আমার জন্য তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না? অ্যাসন বলে, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আর এটা শুনেতে গোয়ান কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সেখান থেকে গোয়ান চলে যাওয়ার পরে অ্যাসন পাগলের মতো ওই আংটিটা খোঁজে, কিন্তু সে পায় না। এখানে আমরা বুঝতে পারি অ্যাসনও গোয়ানকে খুব ভালোবাসে। ও যা যা বলেছে তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। অন্যদিকে গোয়ানকে দেখি, সে তো অ্যাসনের কথায় এতটাই কষ্ট পেয়েছে, সে গ্রাম ছেড়েই চলে যাচ্ছে। কিন্তু গোয়ান এটা ভেবে শান্তি পাচ্ছে, সে না থাকলে অ্যাসন তার স্বপ্ন পূরণ করতে পারবে। এখানে আমরা জানতে পারি গোয়ান দূর শহরে যাচ্ছে অলিম্পিকে পার্টিসিপেট করবে, যাতে সে দৌড়ে গোল্ড মেডেল পেতে পারে। আমরা কিছুদিনের আগের দৃশ্য দেখতে পাই, সেখানে গোয়ানের মা অ্যাসনের সাথে দেখা করতে এসেছিল। সেখানে গোয়ানের মা অ্যাসনকে বলতে থাকে, দেখো অসুন, এটা বুঝতে পারছি তুমি আর গোয়ান একে অপরকে খুব ভালোবাসো, কিন্তু তোমাদের বিয়ে করার বয়স তো এখনো হয়নি। এই বয়সটা হচ্ছে স্বপ্ন পূরণ করার। তোমার স্বপ্ন কী সেটা তো আমি জানি না, কিন্তু গোয়ান, সেও তো তোমার সাথে থাকতে থাকতে তার স্বপ্নটা ভুলে যাচ্ছে। গোয়ানের স্বপ্ন অলিম্পিকে গোল্ড পাবে, কিন্তু তোমার পিছনে ঘুরতে ঘুরতে সে সেটাও ভুলে গেছে। তুমি বুঝতেই পারছো আমি তোমাকে কি বলতে চাইছি। তুমি ওর জীবন থেকে চলে যাও, যাতে ওর স্বপ্নটাও পূরণ করতে পারে। অ্যাসন কোনোভাবেই চায় না যে গোয়ান তার জন্য তার স্বপ্ন ভেঙে ফেলুক। আর এ কারণে তো ইচ্ছা করেই সে গোয়ানের মন ভেঙেছে, যাতে গোয়ান তার থেকে দূরে থেকে অলিম্পিকে মেডেল জিততে পারে। আর অ্যাসন এটাও জানতো গোয়ান এমনি এমনি যাবে না, আর এই কারণে সে মাঝ বয়সী একটা লোকের সাথে বিয়ে করার জন্য রাজিও হয়েছে। অন্যদিকে অ্যাসনকে দেখি, যে লোকটাকে বিয়ে করছে ওই লোকটা তো হার কিপটে ছিল। অ্যাসনকে বিয়েতে পড়ার জন্য একটা সেকেন্ড হ্যান্ড কাপড় ভাড়া করছে। অন্যদিকে গোয়ান, সে তো জাহাজে উঠে গেছে, কিন্তু তার চোখ এখনও তীরের দিকে। তার মনে এখনও আশা আছে, হয়তো অ্যাসন তাকে আবার ফিরিয়ে নিতে আসবে। অন্যদিকে গোয়ানের গ্র্যান্ডমা আর মাকে দেখি, তারা তো ভীষণ খুশি। তারা ভাব থাকে তাদের প্ল্যান কাজ করে গেছে, গোয়ান আর অ্যাসনকে আলাদা করে দিতে পেরেছে। অন্যদিকে অ্যাসন বুঝতে পারে, আর যদি গোয়ান চলে যায় তাহলে দুজনেই বেঁচে থেকেও মরার মতো থাকতে হবে। সত্যিকারের ভালোবাসা কেউ কখনো আটকাতে পারে না। অ্যাসন তখনই তার বিয়ে ভেঙে দৌড়ে যায় গোয়ানকে আটকাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে জাহাজ তো বেরিয়ে গেছে। অ্যাসন তো কান্নায় ভেঙে পড়ে, আর জোরে জোরে সে গোয়ানকে ডাকে যে, গোয়ান আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। জাহাজটা অনেকটা দূর চলে গেছে, এছাড়া লোকজনের ভিড় প্রচুর ছিল, অনেক চেঁচামেচি, কিন্তু তার মধ্যে গোয়ান অ্যাসনের কথা শুনতে পায়। আসলে গোয়ানের মনই সাড়া দিয়েছিল যে অ্যাসন তাকে ডাকছে। সে অ্যাসনকে দেখার সাথে সাথে সে জাহাজ থামাতে বলে, কিন্তু জাহাজ থামায় না। তখন গোয়ান জাহাজ থেকে জলে ঝাঁপ দেয়, আর অ্যাসনের দিকে তাকিয়ে এক নজরে সাঁতরাতে থাকে। সবাই তো ভয় পেয়ে যায়, কারণ জাহাজ ছিল অনেকটা দূরে। কিন্তু আমরা দেখি গোয়ান, সে তো অ্যাসনের দিকে তাকিয়ে সোজা পুরো রাস্তাটাই পার করে ফেলে। গোয়ান যখন কিনারায় আসে, তখন তারা এক অপরকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তাদের দুজনকে একসাথে দেখে সবাই তো ভীষণ খুশি। গোয়ানের মা আর গ্র্যান্ডমা তো একদম খুশি ছিল না, কিন্তু কি আর করার, ওদের দুজনের ভালোবাসা দেখে তাদের বিয়ে মেনে নিতে হয়। আর বিয়ের কদিন পরে তাদের অনেক সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়। অ্যাসন আর গোয়ান তাদের সব স্বপ্ন ছেড়ে দিয়েছে একে অপরকে পাওয়ার জন্য, আর তার ভালোবাসার রূপ হিসেবে পেয়েছে এই মেয়েকে। তারা তো এই মেয়েকে পেয়ে ভীষণ খুশি। তাদের যত স্বপ্ন আছে তারা এই মেয়েকে নিয়েই দেখে। গোয়ান তো অলিম্পিকে মেডেল জিততে পারেনি, তার কাছে অ্যাসন আর এই মেয়ে তার কাছে গোল্ড মেডেল। গোয়ান এখন ছোটোখাটো মাছ ধরার কাজ করে, আর তাই দিয়ে সংসার চালায়। অ্যাসন আর গোয়ানের মেয়ের নাম মিয়ন, আর তারা তো মেয়ে পেয়ে ভীষণ খুশি। কিন্তু গোয়ানের মা আর গ্র্যান্ডমা তো ছেলে চাই, আর এই কারণে অ্যাসনকে নিয়ে তারা মন্দিরে যায়। সেখানে হাজারবার তাকে উঠবস করায়, তাকে ঝাড়ফুঁক করে যাতে একটা ছেলে হয়। এই জিনিসটা তো অ্যাসনের একদম পছন্দ না, কিন্তু তাদের মন রক্ষা করার জন্য এই জিনিসটাও করে। অ্যাসন ওর শাশুড়ির কথা মতো সব কিছু করে, কিন্তু তারপরও তার শাশুড়ি তাকে কথা শোনাতে ছাড়ে না। এরপরে দেখি গোয়ানের মা আর গ্র্যান্ডমা মিয়নকে সমুদ্রের ধারে নিয়ে যায়। তারা এটা চায়, যেহেতু অ্যাসনের কোনো ছেলে হয়নি, তো সংসারের দায়িত্ব তো এই মেয়েকেই পালন করতে হবে। তারা চায় মিয়ন এই মাছ ধরার কাজ করুক, আর এই কারণে তারা দুজন প্রতিদিন মিয়নকে সমুদ্রের ধারে নিয়ে আসে, যাতে সমুদ্রের প্রতি মিয়নের টান হয়। আর এই জিনিসটা যখন জেলেপাড়ার অন্য মহিলারা দেখে, তখন তারা বলতে থাকে, অ্যাসনের মা কখনো চাইতো না যে তার মেয়ে অ্যাসন মাছ ধরার কাজ করুক। তোমরা কেন অ্যাসনের মেয়ে মিয়নকে এখানে নিয়ে এসেছো? অ্যাসন কি জানে?
এটা শুনে অ্যাসনের শাশুড়ি বলে, আমাদের পরিবারে তোমাদের নাক গলানোর কোনো দরকার নেই। আর এটা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যাসন সে তার মায়ের বাড়িতে যায়। আজ এই বাড়িটা বিক্রি করা হবে। ওর সৎ বাবা তো এখনও কোনো কাজ করে না, যার ফলে এই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাচ্ছে। এখানে আসার পর তো অ্যাসনের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। অন্যদিকে অ্যাসনের সৎ মাসনকে বলতে থাকে, আমাকে মাফ করে দিও, আমার জন্যই তোমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। এখন মা হয়েছি তো তাই বুঝতে পারি, সে নিজের সন্তান হোক বা পরের সন্তান, বাচ্চাদের সাথে কখনোই ওই রকম ব্যবহার করতে নেই। তুমি যদি এই বাড়ি থেকে কিছু নিতে চাও তাহলে নিতে পারো, এখানটায় তোমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আর এটা বলে অ্যাসনের সৎ মা অ্যাসনকে একটা সাইকেল দেয় আর বলে, এটা নিয়ে যাও, তোমার মেয়ে মিয়ন চালাতে পারবে। সৎ মায়ের এই ব্যবহার দেখে অ্যাসনও তাকে ক্ষমা করে দেয়। অ্যাসন তো খুশি খুশি বাড়িতে আসে আর মিয়নকে বলে, দেখ মিয়ন, তোর জন্য কী এনেছি। সাইকেল দেখে গনের গ্রান্মা বলে, আমাদের মিয়ন এসব কোনোদিন চালাবে না। আমাদের এখানকার মেয়েরা নয় মাছ ধরে নয় বাড়ির কাজ করে, এসব সাইকেল চালায় না। এটা শোনাতে অ্যাসনের মন খারাপ হয়ে যায়। তখন গুয়ান তার হাত ধরে বলে, টেনশন করো না, আমি সব সামলে নেব। কিন্তু অ্যাসনের মন তখনও খারাপ ছিল। এটা দেখে গুয়ান বলে, কী হয়েছে? তখন অ্যাসন বলতে থাকে, আমি বাড়ির সব কাজ করি, তাদের কথা মতোই চলি, কিন্তু তারপরও তোমার গ্র্যান্ডমা আর মা সবসময় আমাকে কথা শোনায়, এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তখন গন বলে, ঠিক আছে, আমি ওদেরকে বোঝাবো যাতে এমনটা তোমার সাথে না করে। তখন অ্যাসন বলে, না না, আমার জন্য কিছু বলতে হবে না, যদি কিছু বলতে হয় মিয়নের জন্য বলো। আমরা দুজন তো মিয়নের জন্য আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছি, কিন্তু আমরা মিয়নের স্বপ্ন ভাঙতে দেব না। ওকে আমি মাছ ধরতে দেব না, আমি চাই ও পড়ালেখা করে অনেক বড় হোক, আমাদের নাম উজ্জ্বল করুক। তখন গন বলে, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। পরিবারে সে যাই হোক না কেন, গোয়ান কখনোই অ্যাসনের হাত ছাড়েনি। তাদের তিনজনের জীবন খুব ভালোই কাটছিল। একদিন গোয়ান যখন কাজে চলে যায় তখন গোয়ানের গ্র্যান্ডমা অ্যাসনের কাছে আসে আর অ্যাসনকে বলে, এখন থেকে মিয়নকে সাঁতার কাটানো শেখাও, তাহলে ও ঝিনুক খুব ভালো করে করাতে পারবে। এই কথা শুনে তো অ্যাসনের খুব রাগ হয়। সে সব জিনিসপত্র ফেলে বলে, আমি তো আগেই বলেছি আমার মেয়ে ঝিনুক করানোর কাজ করবে না। অ্যাসনের এই কথা শুনে গোয়ানের মায়ের খুব রাগ হয়। সে অ্যাসনকে বলে, তোর কি করে সাহস হলো আমাদের মুখে মুখে কথা বলার? আর এটা বলে গোয়ানের মা অ্যাসনকে চড় মারে। ঠিক তখনই সেখানে গোয়ান চলে আসে। গোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। গোয়ানকে দেখেই ওর গ্র্যান্ডমা আর মা বলতে থাকে, দেখ গোয়ান, তোর বউ আমাদের সাথে কী করে কথা বলছে, ও তো বড়দের সাথে কথাই বলতে পারে না, ওকে এক্ষুনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন গোয়ান অ্যাসনের হাত ধরে বলে, ঠিক আছে, আজকের পর থেকে তোমরা অ্যাসনের মুখ আর দেখবে না। এতদিন শুধুমাত্র আমি অ্যাসনের জন্য চুপ ছিলাম, কিন্তু আর নয়, আজ আমি আমার বউ আর মেয়েকে নিয়ে চলে যাব। এটা বলে তখনই গোয়ান তার বউয়ের হাত ধরে আর মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে তারা তিনজন একটা বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। এই বাড়িটি ছিল একটা বৃদ্ধ কাপলদের। তারা খুবই ভালো ছিল, তাদের শুধু সময় মতো বাড়ি ভাড়া চাই, কারণ তাদের ওই বাড়ি ভাড়াতেই সংসার চলে। একদিন ওই বুড়ো মালিক তাদের কাছে আসে আর এটা দেখে গোয়ান বুঝে যায় সে বাড়ি ভাড়া চাইতে এসেছে। গোয়ান বলে, তুমি চিন্তা করো না দাদু, পরের সপ্তাহে তোমার বাড়ি ভাড়া দিয়ে দেবো। তখন দাদু বলে, তোমাদের বাড়ি ভাড়া দিতে হবে না, তোমাদের পরিচিত কেউ 3 মাসের বাড়ি ভাড়া আগেই দিয়ে গেছে, এর জন্যই তো রাতের খাবার জন্য তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি। এটা শুনে তো অ্যাসন আর গোয়ান চিন্তায় পড়ে যায় যে তাদের বাড়ি ভাড়া আবার কে দিল। আর এখানে বুঝতে পারি অ্যাসনের সৎমা তার 3 মাসের বাড়ি ভাড়া দিয়ে গেছে। অ্যাসনের সৎমা এটা বুঝেছিল যে ছোটবেলা থেকে অ্যাসন অনেক কষ্ট করে সংসার চালিয়েছে, তার সৎ বাবা তার জন্য কিছুই করেনি, আর এই কারণে সে বাড়ি ভাড়াটা দিয়েছে, যাতে একটু হলেও অ্যাসনের ঋণটা শোধ করতে পারে। এরপর থেকে একদিন অ্যাসনকে দেখার জন্য তার মায়ের সব জেলে বান্ধবীরা আসে। অ্যাসনকে হাসি খুশি দেখে তারা তো খুবই খুশি। এখানে তারা এই খবরটাও দেয় যে গোয়ান শ্যানের হয়ে কাজ করে। শ্যান হচ্ছে সেই লোকটা যার সাথে অ্যাসনের বিয়ে ঠিক হয়েছিল। আসলে এই এলাকার বেশিরভাগ নৌকা হচ্ছে শ্যানের। আর যখন থেকে অ্যাসন শ্যানের সাথে বিয়ে ভেঙে গোয়ানকে বিয়ে করেছে তখন থেকে সে গোয়ানের সাথে খুবই খারাপ ব্যবহার করে। গোয়ানকে দিয়ে অনেক কাজ করায়, টাকা কম দেয়, এমনকি মাঝে মাঝে গোয়ানকে ধরে মারে। কিন্তু গোয়ান সে তো অ্যাসন আর তার মেয়ে মিয়নের কথা ভেবে সব কিছু মেনে নেয়। ঠিক তখনই বাড়িতে গোয়ান চলে আসে। গোয়ানের হাতে চোট লেগেছে। রাত্রিবেলা খুবই ঝড় এসেছিল আর সে ঝড়ের মধ্যেই সে জোর করে গোয়ানকে দিয়ে মাছ ধরায়, যার ফলে গোয়ানের হাত কেটে গেছে। গোয়ান এসনের কাছ থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু এসন দেখে নেয়। এসনের চোখে তো জল চলে আসে। সে গোয়ানকে বলতে থাকে, তোমার কাছে আমাদের থেকে কাজ বড় হয়ে গেল? তুমি তো জানো তোমার চোট আমি সহ্য করতে পারি না, তারপরও কেন এসব করো? গোয়ান তখন সরি চায়। এরপর থেকে এসন গোয়ানকে নিয়ে হসপিটালে যায় আর তার হাতে পট্টি করে নিয়ে আসে।
এরকম প্রতিদিনই গোয়ানের সারা শরীরে কোথাও না কোথাও চোট লেগে থাকে। গোয়ান সেটা অ্যাসনের কাছ থেকে লুকায়, কিন্তু অ্যাসন সেটা ঠিকই দেখে নেয়। এসব দেখে অ্যাসন তো ভীষণ কষ্ট পায়, কিন্তু কি করবে, সেও তো কিছু বলতে পারে না। এখন তো অ্যাসন প্রেগনেন্ট, এখন যদি গোয়ান কাজ ছেড়ে দেয় তাহলে তাদের তো একবেলা খাবারও জুটবে না। এই কারণে অ্যাসন সেনের বউয়ের কাছে যায় আর তাকে বলতে থাকে, তোমার হাজব্যান্ডকে বলে দিও আমার স্বামীর সাথে যেন ওইরকম ব্যবহার না করে। আর এখানে আমরা বুঝতে পারি অ্যাসন বিয়ে ভেঙে দেওয়ার পর সেন অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। আর অ্যাসন সেনের বউকে দেখে এটাও বুঝতে পারে সে কাকে নালিশ করতে এসেছে। সেনার বউয়ের মুখে অনেক আঘাত, আর সেটা দেখলে বুঝে যায় সেন তার বউকে অনেক মারে। সেনের বউয়ের অবস্থা দেখে তো অ্যাসনের নিজের কথা মনে পড়ে। সে ভাবতে থাকে সে যদি সেনকে বিয়ে করতো তাহলে তারও এমন অবস্থা হতো। সব দেখে অ্যাসন ভাবে অনেক হয়েছে, আর নয়, আমি গোয়ানকে সেনের ওখানে কাজই করতে দেবো না। অন্যদিকে গোয়ানকে দেখি সে যখন কাজ সেরে বাড়ি যাচ্ছিল তখন শ্যান বলে, এখনই যাবি না, তোর আরও কাজ আছে। গোয়ান বলে, না আমাকে যেতে হবে। তখন শ্যান বলে, বউয়ের কথা খুব মনে পড়ছে নাকি? বিয়ের আগেই তো অনেক কিছু করে ফেলেছিস, তাও কি মন ভরেনি? শ্যান গোয়ানকে আরও অনেক বাজে বাজে কথা বলে। অ্যাসিডের নামে এসব কথা শুনে তো গোয়ানের খুব রাগ হয়ে যায়। সে বলে, আজকের পর থেকে আমি তো এখানে কাজই করবো না। প্রতিদিন আমি অ্যাসিডের কাছ থেকে আমার ঘা লুকাই, আর এটা দেখে তো অ্যাসিডের খুব কষ্ট হয়। তুমি কি করে বুঝবে? তুমি এসব বুঝবে না, তুমি তো লোককে শুধু কষ্ট দিতে জানো। গোয়ানের এ কথা শুনে তো শ্যান তাকে মারতে থাকে, আর গোয়ানকে বলে, এখান থেকে চলে যা, আমার এখানে আসবি না। খাওয়ার টাকা নেই, আবার বড় বড় কথা। ঠিক তখনই সেখানে অ্যাসন চলে আসে। প্রথমে সে শ্যানকে আচ্ছা মতো গালি দেয়, আর এরপরে বলে, কুত্তা, তোর সাহস কী করে হলো আমার স্বামীর গায়ে হাত দেওয়ার? তোর এখানে আমার স্বামী আর কাজ করবে না, আমরা ঠিক একটা নৌকা কিনে নেবো। অ্যাসন বলে তো দিল সে নৌকা কিনবে, কিন্তু নৌকা কেনার টাকা তো তাদের নেই। এদিকে গোয়ানের কাজ চলে গেছে, সে তো মাছ ধরা ছাড়া আর কোনো কাজই জানে না। গোয়ান নতুন নতুন কাজ শেখার চেষ্টা করে, কিন্তু সে সহজে কাজ পায় না। এখন তাদের ঘরের যা অবস্থা, খাওয়ার মতো চালও অবধি নেই। তারা যে বাড়িতে ভাড়া থাকে তার কাছে যায় আর কিছু চাল ধার চায়। অ্যাসনের কাছে আর কোনো উপায় নেই, সে তার গ্রান্ডমার কাছে সাহায্য চাইতে যায়। অ্যাসনকে দেখে তো ওর আঙ্কেল খুবই রেগে যায়। সে বলে, তুই আবারও চলে এসেছিস? এখন তো আমাদের বাড়ির অবস্থাই খারাপ, এখন কি আমাদের খাওয়ার টাকাও তোকে দিয়ে দিতে হবে? বেচারা অ্যাসন এখানেও কোনো সাহায্য পেল না, এটাই তার শেষ আশা ছিল। অ্যাসন তো কান্না করতে করতে বাড়ি চলে যায়। গোয়ান তাকে বলে, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। সেই রাতে ইসেনের গ্রান্ডমা তার কাছে আসে, আর তার যত জমানো টাকা ছিল সব এসেনকে দিয়ে বলে, এই টাকা দিয়ে তোমার নৌকা কিনে নাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। এটা দেখে এসেন বলে, গ্রান্ডমা তুমি এই টাকা আমাকে কেন দিচ্ছ? আঙ্কেল যদি জানতে পারে সে আমার উপরে খুবই চেঁচাবে। তখন ওর গ্রান্ডমা বলতে থাকে, সারা জীবন আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি, তার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু মৃত্যুর আগে তোমার মা আমার সাথে দেখা করতে এসেছিল। সে আমার সব দোষের জন্য আমাকে ক্ষমা করে দিয়েছে। আর সে শুধুমাত্র এটা বলেছিল, যখন আমার মেয়ে আপনার কাছে সাহায্য চাইতে আসবে তখন একবারের জন্য তাকে সাহায্য করবেন। আমি তো শুধুমাত্র তোমার মায়ের কথা রাখছি। এই কথা শুনে তো এছাড়া খুবই কান্না পায়। তার মা হয়তো তার সাথে নেই, কিন্তু এখনও তার মা তাকে সাহায্য করছে। এরপর দেখে গোয়ান ওই টাকা দিয়ে একটা নৌকা কিনে। জেলেপাড়ার সবাই খুশি, সেখানে উৎসব শুরু হয়ে যায়। অ্যাসিনও ভীষণ খুশি, সে তো প্রেগনেন্ট অবস্থায় নাচতে থাকে। কিন্তু তখনই অ্যাসিনের লেবার পেন শুরু হয়, আর আমরা দেখি গোয়ান তাকে নিয়ে হসপিটালে যায়, আর সেখানে তার একটা ছোট্ট ছেলে হয়। ঘরে ছেলে হয়েছে, আর এ কারণে অ্যাসিনের শাশুড়ি তো খুব খুশি। ছেলে হওয়ার পর অ্যাসিনের শাশুড়ি এতটাই খুশি, সে আর অ্যাসিনকে কথাই শোনায় না। নৌকা কেনার পরে তো গোয়ান বেশ ভালো টাকা ইনকাম করে, তাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়। এতদিন তারা ভাড়া বাড়িতে ছিল, কিন্তু গোয়ান এখন একটা বাড়ি কিনেছে। আর অ্যাসিন যখন ওই বাড়িটি দেখে সে তো ভীষণ ইমোশনাল হয়ে যায়। এটা তার মায়ের বাড়ি, যেটি কিনা তার সৎ বাবা বিক্রি করে দিয়েছিল। এই বাড়িতে তার কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে। অ্যাসনের চোখে তার খুশিতে জল চলে আসে। সে গোয়ানকে বলতে থাকে, সারা জীবন লোকের বাড়িতেই থেকেছি, একটা ব্যাঙরও নিজের বাড়ি হয়, কিন্তু আমার কোনো বাড়ি ছিল না। কিন্তু এখন থেকে এই বাড়িটা আমার, আমি তো ভীষণ খুশি। এখন শান্তিতে আমার বাড়িতে আমি থাকতে পারবো। গোয়ান, তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। অ্যাসনকে হাসি খুশি দেখে গোয়ানও খুব খুশি, কারণ এসব তো সে অ্যাসনের মুখে হাসি দেখার জন্যই করছে। আস্তে আস্তে দিন যায়, আর ঘরের সব দরকারি জিনিস তারা কিনে ফেলে। তারা এখন ভীষণ খুশি। অ্যাসন আবার প্রেগনেন্ট হয় আর একটা ছেলের জন্ম দেয়। দুটো ছেলে একটা মেয়ে। গোয়ান আর অ্যাসনের এখন সুখের সংসার। অন্যদিকে দেখি জেলেপাড়াতে প্রধানের নির্বাচন হবে, সেখানে শ্যান প্রধান হয়।
এখনও উপপ্রধানের জন্য জায়গা খালি ছিল। এই কারণে জেলেপাড়ার সবাই বলে উপপ্রধান হবে আমাদের অ্যাসুন। এটা শুনে সেন বলে, একটা মেয়ে হবে উপপ্রধান? এটা আমি হতে দেব না। তখন জেলেপাড়ার বাকি মানুষ বলে, ভালোই ভালোই অ্যাসুনকে উপপ্রধান বানিয়ে দাও, না হলে অ্যাসুন যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে তুমি প্রধানও হতে পারবে না। সেন খুব ভালো করেই জানে অ্যাসুন আর কোয়ান জেলেপাড়ার গরিবদের সাহায্য করে, যদি অ্যাসুন ভোটে দাঁড়ায় সে আর প্রধান হতে পারবে না। আর এই কারণে সেন চুপচাপ অ্যাসুনকে উপপ্রধান বানিয়ে দেয়। অ্যাসুন উপপ্রধান হওয়ার পর সে গরিব জেলেদের আরও সাহায্য করে। একদিন কোয়ান যখন নৌকায় রং করছিল তখন সে অ্যাসুনকে বলে, তুমিও নৌকায় আসো, নিজের নিজের নাম লিখি আমরা। অ্যাসুন বলে, না না, আমি নৌকায় যাব না, গ্রামের লোকেরা বলে মেরে যদি নৌকায় যায় তাহলে খুব অশুভ হয়। তখন গোয়ান বলে, আমি লোকের কথা মানি না, তুমি আমার স্ত্রী, আর আমি চাই তুমি আমার নৌকায় আসো, আমি যদি বিপদে পড়ি তোমরাই তোমার পাশে থাকবে। গোয়ানের কথা শুনে অ্যাসুন নৌকায় আসে। পুরো পরিবার তাদের নৌকা নিয়ে সমুদ্র ঘোরে, তারা ভীষণ খুশি। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকবে না, এমন কিছু হয় সেটা অ্যাসুন আর গোয়ান কেউ কোনোদিন ভাবতে পারেনি। একদিন অ্যাসুন বাড়িতে কাজে ব্যস্ত ছিল, ঠিক তখন তার দুই ছেলে খাবার খাচ্ছিল। অ্যাসুনের ছোটো ছেলের ইচ্ছে হয়েছে সে ক্যান্ডি খাবে। সে যখন উপর থেকে ক্যান্ডি নামাতে চায় সে সব ফেলে দেয়। অ্যাসুন একটু কাজে ব্যস্ত ছিল, এটা দেখে সে একটু রেগেও যায়। সে তার ছেলেকে বকা দেয় আর বলে, আমি বলেছি না যে চকলেট খাবি না, একটু ধৈর্য ধরলো না, আমি পেরে দিতাম। মায়ের বকা খেয়ে ছোট্ট ছেলে কাঁদতে শুরু করে আর বলে, মা আমাকে জড়িয়ে ধরো, তুমি আমাকে কেন বকা দিলে? অ্যাসুন যখন ছেলেকে জড়িয়ে ধরতেই যাবে ঠিক তখনই তার মেয়ে মিয়নের বান্ধবী আসে আর অ্যাসুনকে জানায় যে মিয়ন সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে। এই কথা শুনে অ্যাসুন একটু ঘাবড়ে যায়, কারণ বাইরে ঝড় উঠেছে। সে যখন মিয়নের কাছে যাচ্ছিল, যার আগে সে পাশের বাড়ির আন্টিকে বলে, আন্টি আমার দুই ছেলেকে দেখে রাখবে, আমি একটু আমার মেয়ের কাছে গেলাম। ওই আন্টি তো ঘুমের মধ্যে ঝিমোচ্ছিল। অ্যাসুন ভাবে ওই আন্টিটা হ্যাঁ বলেছে আর সে মিয়নের কাছে যায়। মিয়নকে বাড়িতে আনার সময় অ্যাসুন তাকে বকাও দেয় যে একটু পরে ঝড় আসবে, এর মধ্যে কে সাইকেল চালায়। আর এরপরে তারা যখন বাড়িতে যায় অ্যাসুন দেখে তার দুই ছেলে বাড়িতে নেই। অ্যাসুন পাশের বাড়ির আন্টির কাছে জিজ্ঞাসা করে, আমার ছেলে কোথায়? কিন্তু ওই আন্টি তো ঘুমোচ্ছিল, সে কি করে জানবে? এটা দেখে তো অ্যাসুন খুবই চিন্তায় পড়ে যায়, এই ঝড় বদলের দিনে তার দুই ছেলে কোথায় গেল। ঠিক তখনই জেলেপাড়ার একজন তার বড় ছেলেকে নিয়ে আসে। তাকে অ্যাসুন জিজ্ঞাসা করে, তোমার ছোট ভাই কোথায়? তখন অ্যাসুনের ছেলে বলে, আমি তো একাই গিয়েছিলাম, ভাই তো আমার সাথে যায়নি। এই কথা শুনে তো অ্যাসুনের পায়ের নিচে মাটি সরে যায়। অ্যাসুন তো পাগলের মতো তার ছোট ছেলেকে খুঁজতে থাকে। এদিকে জেলেপাড়ার সবাইকে জানিয়ে দেওয়া হয় যে গোয়ান আর অ্যাসুনের ছোট ছেলে গায়েব হয়ে গেছে। জেলেপাড়ার সবাই অ্যাসুনের ছোট ছেলেকে খুঁজতে থাকে। অন্যদিকে গোয়ান যখন জানতে পারে সেও তার ছেলেকে খোঁজে, কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও তারা পায় না। এদিকে ঝড়ের পরিমাণ এত বেড়ে যায় যে একটা বড় মানুষ যদি সমুদ্রের ধারে দাঁড়ায় তাহলে তাকে সমুদ্র টেনে নেবে। কয়েক ঘন্টা খোঁজার পর অ্যাসুন তার ছেলের খোঁজ পায়, কিন্তু তার ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বেচারা অবুঝ ছেলেটা সমুদ্রের ধারে খেলতে গিয়েছিল, কিন্তু এই ঝড়ের মধ্যে সে সমুদ্রে পড়ে যায় আর সেখানেই প্রাণ হারায়। আমাদের অ্যাসুন তো পুরো পাগল হয়ে যায়। সে সবার মধ্যেখানে তার ছেলেকে কোলে নিয়ে বলে, এ কি তুই চোখ বুঝাছিস কেন? উঠে পড়, তুই একটুকে বলছিলি না যে তুই আমার কোলে আসবি? দেখ আমার কোলেই আছিস, তোকে আমি এক্ষুনি চোখটা টেনে দিচ্ছি, চোখ খোল না। অন্যদিকে গুহানকে দেখি, সে তো তার পরিবারের সুখের জন্য অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে, সেগুলো পেরিয়ে এসেছে, কিন্তু আজ সে একেবারেই ভেঙে পড়েছে। এসুনের মৃত্যুতে পুরো জেলে প্রায় স্তব্ধ হয়ে যায়। যে সমুদ্রের জন্য এসুনের সংসার চলতো, এসুন তো সমুদ্রকে পুজো করত, সেই সমুদ্র তার ছেলের প্রাণ কেড়ে নিল। আর এই কারণে এসুনের মনে সমুদ্রের প্রতি ঘৃণা তৈরি হয়। এসুনের শাশুড়ি মাঝে মাঝে তাদের বাড়িতে আসে আর তাদের দুজনকেই সান্ত্বনা দেয়। এসুনকে বলে, এসুন তুমি আর কষ্ট পেও না, জীবন অনেক কষ্টেরই হয়, অনেক কঠিন পরীক্ষা আসে, সে কঠিন পরীক্ষা পার করে এগিয়ে যেতে হয়। তোমার মাকেই দেখো না, সে তো তোমাদের নিয়ে কত কষ্ট করেছে, কিন্তু তারপরও সে হার মানেনি, সামনে এগিয়ে গেছে। কিন্তু এসুন তার মনকে কোনোভাবেই বোঝাতে পারে না। সে তো নিজেকেই দোষ দিচ্ছে যে সে তো তার ছেলেকে শেষবারের মধ্যে একবার কোলেও নিতে পারলো না। অন্যদিকে গোয়ান, সেও তো ছেলের সুখে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে, সারাদিন বাড়িতে পড়ে থাকে, কিছু খাওয়া দাওয়াও করে না। ছেলেকে হারিয়ে অ্যাসুন আর গোয়ান দুজনেই দিশেহারা। অ্যাসুন আর গোয়ানের এমন অবস্থা হয় যে সেই প্রভাবটা তাদের ছেলে মেয়ের মধ্যেও পড়ে। অ্যাসুনের বড় ছেলে অ্যাসুনকে বলতে থাকে, মা আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমিই দায়ী, সেদিন যদি আমি বাড়ি থেকে না বেরোতাম তাহলে ভাই বাড়ি থেকে বেরোতো না আর তার মৃত্যুও হতো না। অন্যদিকে মিয়ন সে তার বাবাকে বলে,
আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। সেই দিন যদি আমি সাইকেল চালাতে না যেতাম তাহলে মা আমার পিছু যেত না, আর ভাইও বেঁচে থাকতো। মা বাবার সাথে সাথে বাচ্চা দুটো ডিপ্রেশনে চলে গিয়েছে। ছেলে মেয়ের অবস্থা দেখে এসন আর গুয়ান বুঝতে পারে তাদেরকে সামনে এগোতে হবে। যদি তারা না এগোয় তাহলে তাদের কাছে এখন যে ছেলে মেয়ে আছে তাদেরকেও তারা হারিয়ে ফেলবে। আর এরপর দেখি 3 দিন পর গুয়ান কিছু খাবার খায় আর মাছ ধরার জন্য রেডি হয়। অ্যাসন টুকটাক করে বাড়ির কাজ করতে শুরু করে। আর এরপরে দেখি অ্যাসন আর গুয়ান হারানো ছেলের কষ্ট বুকে চাপা দিয়ে 2 সন্তানের জন্য আবার সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু অ্যাসন সে গুয়ানকে বলতে থাকে, আমার জন্যই আমার ছেলেকে হারালাম। ছেলেটাকে সবসময় সমুদ্রের ধারে নিয়ে গিয়ে বলতাম, যতই ঝড় আসুক না কেন এখানটায় এসে বাবাকে ডাকলে বাবা চলে আসবে। যদি এই জিনিসটা না শেখাতাম তাহলে হয়তো বা আমার ছেলে এখনও বেঁচে থাকতো। সব দোষ আমার। গোয়ান অ্যাসনকে আবার বোঝাতে থাকে, ভুলে যাও, এসব কথা আর বলো না। কিন্তু গোয়ান যখন তার ছেলের ডেথ সার্টিফিকেট আনতে চায় তখন সে পুরো কান্নায় ভেঙে পড়ে। যখন টাকার কষ্ট ছিল সেটা তো কোনোভাবে পার করে দিয়েছে, কিন্তু এই কষ্ট সেটা কি করে পার করবে। এদিকে অ্যাসনের মায়ের বান্ধবীরা তারা এখনও অ্যাসনের হাত ছাড়েনি। তারা জানে ছেলের কষ্টে অ্যাসন আর গোয়ান পুরো ভেঙে পড়েছে, তারা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর এ কারণে সবসময় তারা অ্যাসনের বাড়িতে প্রতিদিন ভালো ভালো খাবার রান্না করে পাঠাতো। আর এই জিনিসটা দেখে তো অ্যাসন ভীষণ ইমোশনাল হয়ে যেত। এরপরে কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। সেখানে অ্যাসন আর গোয়ানের বেশ ভালো বয়স হয়ে গেছে। তারা মিউনের জন্য অপেক্ষা করছে। গোয়ান অ্যাসনকে বলে, তুমি একদম চিন্তা করো না, যদি মিয়ন শহরের কলেজের চান্স না পায় তাহলে ওই গ্রামেই থাকবে, এই গ্রামের প্রধান হয়ে কাজ করবে। ও যদি কলেজের চান্স না পায় তাহলে কিন্তু তুমি ওর সামনে একদম মন খারাপ করবে না, এটা থেকে ওরও মন খারাপ হয়ে যাবে। ঠিক তখনই সেখানে বড় মিয়ন আসে। সে জানায় সে শহরের কলেজে চান্স পেয়ে গেছে। এই কথা শুনে অ্যাসন ভীষণ খুশি, কারণ একসময় তার ইচ্ছে ছিল সে শহরের কলেজে পড়বে, তার তো ইচ্ছে পূরণ হলো না। অ্যাসন তার স্বপ্নগুলো তার মেয়ের মধ্যে পূরণ করছে। এরপর থেকে অ্যাসন আর গোয়ান মিয়নকে কলেজে ছাড়তে আসে। সেখানে গোয়ান ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু 3 জনের ছবি একসাথে তুলতে পারছিল না। তখন ওই কলেজের একটা ছেলে গোয়ানকে বলে, আমাকে দিন, আমি আপনাদের 3 জনের ছবি তুলে দিই। কিন্তু ওই ছেলেটা একটা ফটোতে শুধুমাত্র 3 জনের ছবি তুলেছে, আর বাকি দুটোতে শুধু মিয়নের ছবি তুলেছে। আসলে প্রথম দেখাতেই ওই ছেলেটা মিয়নকে পছন্দ করে ফেলে। যখন গোয়ান ওই ছবিগুলো দেখে সে তো রেগে ফায়ার হয়ে যায়। গোয়ান বলতে থাকে, ওই বদমাস ছেলেটা আমার মেয়ের উপর লাইন মারছিল, একবার দেখা হোক তারপর মজা দেখাচ্ছি। এখন বলে, এত রাগ করছো কেন, কলেজের জীবনতে এমনটাই হয়। মিয়ন যাই করুক ওকে আমরা কিছুতেই বাধা দেব না, ও যেটা করে খুশি থাকবে আমরা সেটাই মেনে নেব। আর এরপরে দেখি অ্যাসন আর গোয়ান মিয়নকে শহরে রেখে গ্রামে চলে আসে। অন্যদিকে শ্যানকে দেখি সে তো রাস্তার ধারে সব দোকানগুলো তুলে দিচ্ছিল। কয়দিন পরেই এই আইল্যান্ডে অলিম্পিক হবে। অলিম্পিকের গাড়ি এই রাস্তা দিয়েই যাবে, যাওয়ার সময় যদি এই নোংরা টিভিতে দেখানো হয় তাহলে এই জায়গার বদনাম হবে। আর এই কথা বলে আশেপাশে সব দোকান তুলে দিচ্ছিল। তখন সব জেলেরা বলতে থাকে, 2 মিনিটের জন্য গাড়ি যাবে, তার জন্য আমাদেরকে 1 মাস কাজ না করে থাকতে হবে। তারা তখনই অ্যাসনকে ডেকে সব কিছু জানায়। অ্যাসন তো গাড়ি যেতে দেবে না বলে রাস্তার মধ্যে শুয়ে পড়ে। এটা দেখে শ্যান বলে, এই পাগল মহিলা কোনো দিন ঠিক হবে না। অ্যাসনের জেদের কাছে সবাই হার মেনে যায়। রাস্তার ধার থেকে আর কারো দোকান সরায় না। জেলেপাড়ার সবাই খুশি যে অ্যাসন তাদের দোকান বাঁচিয়েছে। দেখতে দেখতে গ্রামের নির্বাচন চলে আসে। জেলেপাড়ার বেশিরভাগ মানুষই অ্যাসনকে বলে, এবার তুই নির্বাচনে দাঁড়াবি। ওই শ্যান আমাদের একদম ভালো চায় না, ওর অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচা। প্রথমে তো অ্যাসন রাজি হয় না, কিন্তু গ্রামের ভালোর জন্য পরে রাজি হয়। এদিকে ভোটে জেতার জন্য শ্যান গ্রামের সবাইকে অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। সবাই তো শ্যানের খাবার খায়, কিন্তু গুণগান করে অ্যাসনের। তখন শ্যান বলে, অ্যাসন তো আমাদের গ্রামের প্রধান হওয়ার যোগ্যই না, তোমরা তো সবাই জানো ওর ক্যারেক্টার কত খারাপ। বিয়ের আগেই পালিয়ে গিয়ে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, সে কি করে আমাদের গ্রামের প্রধান হতে পারে। আমি হয়তো বা সবাইকে একটু একটু ডিস্টার্ব করি, কিন্তু আমার ক্যারেক্টার অনেক ভালো, আমার দোষ কেউ ধরতেই পারবে না, আমি তেমন কোনো কাজ করিনি। অন্যদিকে গোয়ান সেও তার বন্ধুদেরকে কিছু কিছু খাবার খাওয়ায় যাতে এরা ভোট অ্যাসনকে দেয়, কারণ অ্যাসনের মায়ের স্বপ্ন ছিল অ্যাসন একদিন এই জায়গার প্রধান হবে। গোয়ানের বন্ধুরা বলে, তুই তো এই শুকনো খাবার খাওয়াচ্ছিস, শ্যান সবাইকে অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, তারপরে তুই চিন্তা করিস না, আমরা তো ভোট অ্যাসনকেই দেব। এই কথা শুনে গোয়ান একটু সাহস পায়। অন্যদিকে অ্যাসনের ছেলের স্কুল থেকে তাকে ডেকে পাঠায়। অ্যাসন ভাবে তার মেয়ের মতোই ছেলেও খুব ভালো স্টুডেন্ট,
এসন ভেবেছিল টিচার তার ছেলের অনেক প্রশংসা করবে, কিন্তু স্কুলে যেতে ছেলের নামে এক গাদা অভিযোগ এসনকে দেয়। টিচার বলতে থাকে, আপনার ছেলে একদম পড়ালেখা করে না, মেয়েদের পিছু ঘুরে ঘুরে বেড়ায়, গাড়ির নেম প্লেট চুরি করে বিক্রি করে। আপনার মেয়ে মিয়ান তো এই স্কুলেই পড়েছে, কই সে তো এরকম না। দুই ছেলে মেয়েকে কি আলাদাভাবে মানুষ করেছেন? ছেলেকে তাড়াতাড়ি শুধরান, নাহলে স্কুলকে টিসি দিয়ে দেবো। ছেলের নামে এত অভিযোগ শুনে এসন তো ভীষণ কষ্ট পায়। এসন তার ছেলে জুনকে বলতে থাকে, তোমার বড় বোন মিয়নের কাছ থেকে কিছু শেখো। সে দেখো পড়ালেখা করে শহরে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করছে, আর তুমি তুমি তো পরীক্ষাতেও পাশ করতে পারো না। এই কথা শুনে তো জুন রেগে যায়। সে বলতে কি, সারাদিন তো মিয়নের প্রশংসাই করো, মিয়ন এরকম করে, মিয়ন ওই রকম করে। আমার মিয়নের মতো হওয়ার কোনো ইচ্ছা নেই। ওর পড়ালেখা চালাতেই তোমাদের পুরো টাকা শেষ হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে আমরা একদিন বিক্রি হয়ে যাব। অন্যদিকে আমরা শহরের কলেজে মিয়নকে দেখি, সে তো স্কলারশিপ নিয়ে শহরেই পড়ে। একদিন তো স্কলারশিপের টাকা দিয়ে পড়ালেখা চালিয়েছে, কিন্তু এখন প্রায় টাকা শেষ হয়ে আসছে। এই কারণে মিয়ন একজনকে প্রাইভেট পড়ায়। এই মেয়েটা মিয়নের ক্লাসেই পড়ে। এই মেয়েটা কিচ্ছু পায় না, পুরো গবর গণেশ। কিন্তু ওদের অনেক টাকা পয়সা, এই কারণে মিয়নকে টিউশনিতে রেখেছে। প্রতিদিন কলেজ শেষে মিয়ন এই মেয়েটাকে পড়াতে যায়, কিন্তু এর তো পড়ালেখায় একদম মন নেই। ওর ইচ্ছা ও সিঙ্গার হবে, কিন্তু ওর মায়ের ইচ্ছা ও পড়ালেখা করবে। অন্যদিকে শ্যানকে দেখি, সে মদ খেয়ে একটা মেয়ের সাথে ওসব করছিল। মেয়েটাও না করে না, কারণ শ্যানের কাছে অনেক টাকা। কিন্তু জেলেপাড়ার কিছু মহিলা ওদেরকে এসব করতে দেখে নেয়। ওই মহিলারা শ্যানকে বলতে থাকে, তুমি তো নিজেকে খুব ভালো চরিত্রবান মনে করো, আর তুমি লুকিয়ে লুকিয়ে এসব করছো, দাঁড়াও তোমার হচ্ছে। আর এরপরে দেখতে দেখতে শ্যান যে বউ থাকতেও পরে কে করছে, এই জিনিসটা পুরো জেলে পাড়াতে ছড়িয়ে যায়। শ্যানের এই কর্মকাণ্ড দেখে শ্যানের পাশে দিন যারা ছিল তারাও এসনকেই ভোট দেয়, যার ফলে এসন ভোটে জিতে সেই জেলেপাড়ার প্রধান হয়ে যায়। এসন প্রধান হওয়াতে পুরো জেলেপাড়া খুশি। এসনও ভীষণ খুশি যে তার মায়ের একটা স্বপ্ন সে পূরণ করতে পেরেছে। এই খুশিতে পুরো জেলেপাড়ায় অনুষ্ঠান শুরু হয়। এসন ভাবে, আজ যদি মা থাকতো তাহলে কত খুশি হতো। অন্যদিকে শহরে মিয়নকে দেখি, সে যখন পড়ে যায় তখন ওই মেয়েটার মা মিয়নকে বলে, তুমিও জানো আমিও জানি আমার মেয়ের দ্বারা পড়ালেখার কিচ্ছু হবে না, কিন্তু আমি চাই ও একটা ভালো কলেজে চান্স পাক। তোমার জন্য একটা অফার আছে, তুমি যত টাকা চাইবে তত টাকাই দেবো। তোমার ফেক ডকুমেন্টস বানিয়ে দিয়েছি, এখন শুধু আমার মেয়ের হয়ে ভর্তির পরীক্ষাটা তুমি দেবে। আমি জানি তুমি এই শহরে খুব কষ্ট করে তোমার খরচ চালাও। যদি তুমি আমার কাজটা করে দাও তাহলে তোমার কোনো কিছু অভাব থাকবে না। মিয়ন তো সাথে সাথে ওই মহিলাকে না করে দেয়। আমার মা বাবা আমাকে সবসময় সৎ থাকতে শিখিয়েছে, আমি এই অসৎ কাজ করতে পারবো না। আমি যদি কোনো অসৎ কাজ করি তাহলে আমার মা বাবার মান সম্মান চলে যাবে। আর এটা বলে মিয়ন সেখান থেকে চলে যায়। কিন্তু ওই মহিলা রেগে গিয়ে মিয়নের নামে মিথ্যে কেস করে যে মিয়ন আমার ঘর থেকে জিনিসপত্র চুরি করেছে। পুলিশ তো মিয়নকে থানায় নিয়ে যায়। মিয়ন এখানে পুলিশকে বলে, আমি কিচ্ছু চুরি করিনি। কিন্তু পুলিশ সে তো মিয়নের কোনো কথাই শোনে না, উল্টো তাকে বলে, তোমার মা বাবাকে ডাকো, তাদের সাথে কথা আছে। এটা শোনাতে মিয়ন ঘাবড়ে যায়, কারণ তার মা বাবা যদি জানতে পারে চুরির অপরাধে পুলিশ থেকে ধরে নিয়েছে তারা খুবই চিন্তায় পড়ে যাবে। বেচারা মিয়ন তো পুরোপুরি ফেসে গেছে, সে এখন কি করবে। কিন্তু আমরা ওই বাড়ির কাজের লোককে দেখি, ওই মহিলা খুবই ভালো ছিল। ওই কাজের মহিলা মেয়েটার মাকে বলে, আমি জানি তুমি মিয়নকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছ, তুমি তোমার কেস তুলে নাও, নাহলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দেবো। এই কথা শুনে ওই মহিলা মিয়নের উপর থেকে কেস তুলে নেয়। অন্যদিকে গোয়ানকে দেখি, সে শহরে এসেছে মিয়নের সাথে দেখা করার জন্য। যখনই গোয়ানের ইচ্ছা হয় মেয়ের সাথে দেখা করার জন্য তখনই সে শহরে চলে আসে। যখন গোয়ান কলেজের সামনে দাঁড়িয়েছিল তখন সে সেই ছেলেটাকেও দেখে, যে ছেলেটা প্রথম দিন আসার পর তাদের ছবি তুলে দিয়েছিল, আর মিয়নের তো আলাদাভাবে তুলেছিল। ওই ছেলেকে দেখে তো গোয়ান খুব রেখে যায়। এই ছেলেটির নাম ছিল পার্ক। সে গোয়ানকে দেখে বলে, বাবা আপনি কবে আসলেন, আপনি মিয়নের সাথে দেখা করতে এসেছেন। এটা শুনে গোয়ান বলে, তুমি আমাকে বাবা বলে কেন ডাকছো? তুমি কি আমার মেয়েকে লাইন মারছো? যদি এমনটা হয় তাহলে কিন্তু একদম ভালো হবে না। তখন পার্ক বলে, তাকে নিয়ে কী করে ঘুরবো, সে তোমাকে একদমই ভাও দেয় না, সবসময় ভবিষ্যতের কথাই ভাবে আর আপনাদের কথা ভাবে। এটা শুনে গোয়ান একটু খুশি হয়ে যায়, কিন্তু একটু পরে ভাবতে থাকে তার মেয়েকে তারা কত কষ্ট করে মানুষ করেছে, আর সে কিনা তাদের কথা ভেবে কষ্ট পাচ্ছে। অন্যদিকে মিয়নকে দেখি, সে তো বাসের ভিতর থেকে গোয়ানকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে যায়, তার চোখে জল চলে আসে। কারণ মিয়ন সারাদিন পুলিশ স্টেশনে ছিল, আর তার বাবা সারাদিন তার জন্য এখানে অপেক্ষা করেছে। মিয়ন তাড়াতাড়ি তার চোখ মুছে নেয়, কারণ তার বাবা যদি তার চোখের জল দেখে তাহলে তার টেনশন কমানোর জন্য তার বাবা যে কোনো কাজ করতে পারে। গোয়ান মিয়নকে বলে, তুমি ওই পার্কের থেকে দূরেই থেকো।
এটা শুনে মিন বলে, বাবা তুমি এত দূর এসেছো শুধুমাত্র এটা বলার জন্য? তুমি তোমার ব্যাপারে বলো, বাড়ির সবাই কেমন আছে, মা কেমন আছে? গোয়ান বলে, ওখানকার সবাই ঠিক আছে। আমি শুনলাম তুই নাকি খুব টেনশনে থাকিস, কেন? মিন বলে, আমি বিদেশে গিয়ে পড়ার সুযোগ পেয়েছি, কিন্তু সেখানে যেতে অনেক টাকা লাগবে, তাই সেখানে আর যাবো না, যা করার এখান থেকেই করব। এটা শুনে গোয়ান বলে, আমরা তো এখনও বেঁচে আছি, আমরা তো মরে যাইনি, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি সব সামলে নেব। তখন মিয়ন বলে, বাবা তুমি কি করে সামলাবে, তোমার বয়স হয়েছে, তুমি এখন আর ভালো মতো মাছ ধরতে পারো না, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এখন বাড়িতে যাও। এরপর দেখি মিয়ন পার্কের সাথে দেখা করতে যায়। পার্ক সেনাবাহিনীতে কাজ করে, আর এখানে আমরা বুঝতে পারি তারা দুজনে সত্যি সত্যি রিলেশনশিপে আছে। পার্ক ট্রেনিংয়ের জন্য যাচ্ছে, মিয়ন তাকে ছাড়তে এসেছে। এখানে আমরা দেখি মিয়ন পুরো তার মায়ের মতো হয়েছে, আর পার্ক তার বাবার মতো। একে অপরকে ছেড়ে থাকতে হবে বলে তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে ব্যয় ব্যয় করে কান্না করতে শুরু করে। যাওয়ার সময় পার্ক মিয়নকে বলে, সে যাই হোক না কেন তুমি অন্য কাউকে আর পটিয়ে নিও না, আমি তাড়াতাড়ি চলে আসবো। এরপরে দেখি মিয়নের ইংলিশ টিচার মিয়নকে বলে, তুমি জাপানে কেন পড়তে যাচ্ছ না, তুমি তো সুযোগ পেয়েছো, সবাই তো তা পায়ও না, তোমার যদি টাকার সমস্যা থাকে আমি তোমাকে টাকা দিচ্ছি। প্রথমে তো মিয়ন রাজি হয় না, কিন্তু টিচার বারবার বলাতে সে রাজি হয়। অন্যদিকে অ্যাসন যখন জানতে পারে মিয়নের টিচার মিয়নকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিচ্ছে, তার খুব মন খারাপ করে। সে মিয়নকে বলে, আমরা কি মরে গিয়েছে নাকি, তুই টিচারের কাছ থেকে কেন টাকা নিবি? আর এরপরে দেখি মিয়নকে বিদেশে পাঠানোর জন্য অ্যাসন আর গোয়ান দুজনে মিলে তাদের বাড়ি বিক্রি করে দেয়, আর থাকার জন্য তারা ছোট্ট একটা ফ্ল্যাট কিনে। অ্যাসন আর গোয়ান তো তাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনি, সেই দুঃখ তারা ছেলে মেয়েকে পেতে দেবে না, তাই যে করে হোক ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করবে। তার জন্য তারা আজ তাদের এই শখের বাড়িটাও বিক্রি করে দিল। না যাওয়ার সত্ত্বেও মিয়ন সেই টাকা নিয়ে জাপানে যায় পড়তে, কিন্তু পুরো রাস্তায় মিয়ন কান্না করতে করতে যায়। সে ভাব থাকে ছোটোবেলা থেকে তার মা বাবা কত কষ্ট করে তাকে মানুষ করেছে, আর এখন তো তার ইচ্ছে পূরণ করার জন্য তাদের বাড়িটাও বিক্রি করে দিয়েছে, যে বাড়িটা তার মায়ের স্মৃতি ছিল। মিয়ন নিজেকেই প্রতিজ্ঞা করে সে যে করে হোক তার মা বাবার স্বপ্ন পূরণ করবে, তার স্বপ্ন পূরণ করবে। আসুন আর খুয়ান তাদের বাড়ি বিক্রি করে একটা ছোট্ট ফ্ল্যাটে এসেছে। এতদিন গ্রামের বাড়িতে ছিল খোলামেলা জায়গা, আর ফ্ল্যাট পুরো একটা খোপের মতো। এই বদ্ধ জায়গায় তাদের দুজনের থাকতে কষ্ট হচ্ছিল, কিন্তু গুয়ান আর অ্যাসুন এটা ভাবে তাদের ছেলেমেয়ের স্বপ্ন পূরণ করার জন্য যদি কবরেও থাকতে হয় তাও তারা দুজনের কবরেও থাকতে পারবে। অন্যদিকে মিয়নকে দেখি সে জাপানে গিয়ে একটা ছোট্ট রুম ভাড়া নেয়। বাড়ির মালিক পাশেই থাকে, বাড়ির মালিকের ছেলে খুবই দুষ্ট ছিল, মিয়নকে খালি ডিস্টার্ব করে, তাই সে দরজার সামনে আলমারি রেখে দেয়। ঠিক তখনই জেমস নামে একটা ছেলে তার রুমে ঢোকার চেষ্টা করে। মিয়ন বলে, কে তুমি, তুমি আমার রুমে ঢোকার চেষ্টা কেন করছো? ঠিক তখনই বাড়ির মালিকের মেয়ে আসে, আর মিয়নকে বলে, প্লিজ জেমকে কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখো, বাবা যদি আমাকে আর জেমসকে একসাথে দেখে আমাদেরকে মেরেই ফেলবে। মিয়ন জেমসকে আলমারিতে লুকিয়ে রাখে, কিন্তু তারপরও বাড়ির মালিক তাকে ধরে ফেলে আর জেমসকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে অ্যাসন আর গুয়ান তাদের ছেলে জিওনের ঘরে একটা শব্দ পায়, আর তারা যখন আলমারি খুলে দেখে সেখানে একটা মেয়ে আছে, আর এই মেয়েটার নাম মিয়া। জুন এই মেয়েটাকে লুকিয়ে বাড়িতে নিয়ে এসেছে, আর তারা অনেক দিন থেকে প্রেম করে। এসব জুনকে বলে, এই মেয়েটাকে, এর বাবা যদি জানতে পারে তাহলে কি হবে, এই বয়সে এসব কাজ কে করে? তখন জুন বলে, তোমরা দুজন তো ছোটোবেলা থেকেই প্রেম করেছো, তাও তো আমরা একটু বড় হয়েছি। তখন গুয়ান রেখে বলে, মা বাবার সাথে এইভাবে কে কথা বলে? এরপরে এসন মিয়ার মা বাবার কথা জিজ্ঞাসা করে, আর এটি তিনি সবচেয়ে অবাক হয়, মিয়া তো শ্যানের মেয়ে। অন্যদিকে শ্যান এটা বলতে থাকে, আমার মেয়ে আর কোনো ছেলে পেল না, আমার শত্রুর ছেলেকেই পটিয়ে নিল, আবার একসাথে দেখি ওদের ওদের হাত পা ভেঙে রেখে দেবো। অন্যদিকে জাপানে মিয়নকে দেখি এখানকার খরচ দিন দিন বেড়েই যাচ্ছে, এর কারণে কলেজ শেষে সে একটা কাজের খোঁজ করে, আর এই কাজ খোঁজার ব্যাপারে মিয়নকে জেমস সাহায্য করে। জেম একজন আর্টিস্ট, সে সিনেমা হলের পোস্টার তৈরি করে। এরপর থেকে মিয়ন কলেজ শেষে সিনেমা হলে টিকিট বিক্রি করার কাজ করে, তবে সে এই কথাটা তার মা বাবাকে বলে না, কারণ তার মা বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। একসাথে কাজ করতে করতে জেমস মিয়নকে পছন্দ করতে শুরু করে, কিন্তু সে যখন পার্কের সাথে মিয়নকে দেখে তার মন খারাপ হয়ে যায়। জেমস কখনোই তার মনের কথা মিয়নকে বলে না। অন্যদিকে পার্ক যখন মিয়নের সাথে দেখা করতে আসে তখন পার্কের একটাই অভিযোগ থাকে, মিয়ন কম ভাড়া দিতে হবে বলে একটা বস্তি এলাকায় থাকে। পার্ক সবসময় বলে, তুমি আমার সাথে চলো, তোমাকে ভাড়া দিতে হবে না, কিন্তু মিয়ন সে তো কারো সাহায্য নেবে না। আর এই ব্যাপারটা নিয়ে মিয়ন আর পার্কের মধ্যে ঝামেলাও হয়। অন্যদিকে জুন আর মিয়া আবার দেখা করায় মিয়ার ভাই আর বাবা জুনকে অনেক মেরেছে।
মার খেয়ে জুন বলে, আমাদের দেখা না করাই ভালো, যদি তোমার সাথে আবার দেখা করি আমাকে মেরেই ফেলবে। মিয়া বলে, আমি আমার ভাই বা বাবার সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকবো। আজ যা তোমাকে মেরেছে, আমার বাবা তো প্রায় প্রায় আমাকে মারে, এর চেয়ে খারাপভাবে মারে। জুন এমনিতে ভয় পায়, কিন্তু মেয়ের দুঃখের কথা শুনে সে তাকে জড়িয়ে ধরে বলে, টেনশন করো না, আমি সব ঠিক করে দেবো। অন্যদিকে পার্ক, সে তার জন্মদিনে মিয়নকে তার বাড়িতে নিয়ে আসে। আর এই জিনিসটা যখন পার্কের মা দেখে, তার তো একদম পছন্দ হয় না। সে পার্কে বলে, এটা আমার বাড়ি, আমার বাড়িতে কে আসবে না সেটা আমি ঠিক করব। আর তুমি কি ড্রিঙ্ক করার বদলে এসব করেই বেড়াও? এক কথায় মিয়নকে অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে মিয়ন ভীষণ কষ্ট পায়। সে পার্কে বলে, তোমার মা আমাকে কোনো দিন মেনে নেবে না, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তুমি কি আমার সাথে থাকবে না তোমার মায়ের সাথে? তখন পার্ক বলে, আমি তো এখনও ভালো মতো কাজও করি না, কী করে আমি বাড়ির বাইরে চলে আসি? এটা শুনে মিয়ন বলে, তোমার সাথে আমার বাবার শুধু ব্যবহারেই মিল আছে, আর কোনো কিছু তো মিল নেই, তুমি আমার বাবার ধারে কাছেও নাও। আমার বাবা তো পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার মায়ের পাশে থেকেছে। অন্যদিকে এসিডকে দেখি, সে তার বাবার বাৎসরিক কাজে তার আঙ্কেলের বাড়িতে এসেছে। এখানে এসুন খবরে দেখায় যে বর্তমান যুগের ছেলেমেয়েরা কেমন হয়ে গেছে, তাদের মা বাবা তাদেরকে একটুও কেয়ার করে না, অল্প অল্প বয়সী ছেলেমেয়েরা কিডন্যাপ হয়ে যাচ্ছে। আর এখানে আমরা ইসানের ছোটোবেলার একটা ঘটনা দেখতে পাই। তার যখন বয়স 10 ছিল, তখন কেউ একজন তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তার মা ঠিক তাকে বাঁচিয়ে নিয়েছিল। সেই দিন যদি তার মা তাকে না বাঁচাতো, তাহলে তবে আজ ইসান বেঁচেই থাকতো না। আসলে মায়ের মন সবসময় সন্তানের বিপদ আপদের কথা আগেই বুঝতে পারে। আর এসবভাবে এসন খুবই ইমোশনাল হয়ে যায়। এসন সেদিন রাতে মিয়নকে নিয়ে খুবই খারাপ স্বপ্ন দেখে। এসন তো সকালের জন্য অপেক্ষা করে না, সেদিন রাতে সে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। সে যখন মিয়নের কাছে যায়, সে দেখে ঘরে পুরো বিষাক্ত গ্যাসে ভর্তি, আর মিয়ন অজ্ঞান হয়ে গেছে। প্রথমে তো সে মিয়নকে অনেক ওঠানোর চেষ্টা করে, কিন্তু মিয়ন ওঠে না। তখন এসনের তার অতীতের কথা মনে পড়ে, যখন তার ছোট্ট ছেলেটা তার হাতেই প্রাণ ত্যাগ করেছিল। মিয়ন বাঁচানোর জন্য এসন এদিক ওদিক করে সবার কাছে পাগলের মতো সাহায্য চায়। আর যখন জেমস মিয়নের এই অবস্থা দেখে, তখন সে মিয়নকে তার পিঠে করে হসপিটালে নিয়ে আসে। মিয়নকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এসন তো হসপিটালের বাইরে বুকে হাত দিয়ে বসে থাকে। আরেক সন্তানকে হারানোর তার ক্ষমতা নেই। মিয়নের যদি কিছু হয়, তাহলে এসন আর গোয়ান সেই জিনিসটা আর সহ্য করতে পারবে না। চিকিৎসা করার পর মিয়ন ঠিক হয়। মিয়নকে ঠিক দেখে এসনের প্রাণে জান আসে। এসনকে টেনশনে দেখে জেমস তাকে বলে, আপনি টেনশন করবেন না, মিয়ন ঠিক হয়ে গিয়েছে। এসন যখন মিয়নের সাথে দেখা করতে যাবে, সে দেখে আগে পার্ক তার সাথে দেখা করতে এসেছে। পার্ক তো কান্না করতে করতে মিয়নকে বলে, তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো? দূর থেকে সব কিছু শুনে এসন মুসকে মুসকে হাসে। আর এসনের মনে পড়ে যায় তার অতীতকালের কথা। গোয়ানও তার জন্য এভাবেই চিন্তা করত। এসন ভাবে মিয়ন তার বাবার মতো একটা ছেলে পেয়ে গেছে। পার্ক মিয়নকে বলে, তুমি এখন আমার মায়ের উপর রেগে আছো? মা যাই বলুক না কেন, সে একদিন তোমাকে মেনেই নেবে। একথা শুনে এসন পার্কে এসে বলে, তোমার মা আমার মেয়েকে কি বলেছে? আমার মেয়েকে কেউ কিছু বলুক, সেটা আমি সহ্য করতে পারবো না। তখন মিয়ন এসনকে বোঝায়, মা তেমন কিছু না, ও একটুখানি ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। সেখানে আমরা জেমসকেও দেখতে পারি। সে তো মিয়নকে ভালোবাসে, কিন্তু সে মিয়ন আর পার্কের মধ্যে এসে মিয়নকে কষ্ট দিতে চায় না। মিয়ন যখন ঠিক হয়ে কাজ করতে আসে, সে দেখে জেমস কাজ ছেড়ে দিয়েছে, সে আর্মিতে ভর্তি হয়েছে। হয়তো জেমসের সাথে মিয়নের আর কখনোই দেখা হবে না। মিয়ন দেখে জেমসের অফিস রুমে একটা ছবি রাখা আছে, যেটা কিনা ঢাকা। যখন বাতাসে কাপড়টা উড়ে যায়, মিয়ন দেখে সেটা তারই ছবি, যেটা কিনা জেমস অনেক সুন্দর করে বানিয়েছে। এটা দেখে তো মিয়ন বুঝে যায় যে জেমস তাকে খুব ভালোবাসে, কিন্তু তার কিছু করার নেই। সে যদি কিছু করে, তাহলে পার্ক অনেক কষ্ট পাবে। এদিকে পার্ক মিয়নকে খুশির খবর দেয়, কারণ পার্কের মা বাবা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তারা মিয়নের মা বাবার সাথে দেখা করতে আসবে বিয়ের কথা বলতে। এই কথা শুনে মিয়নও ভীষণ খুশি। এরপরে দেখি বিয়ের কথা বলার জন্য পার্ক আর মিয়নের পরিবার দেখা করে। গোয়ান পার্কের বাবার সাথে হাত মেলায়, কিন্তু হাত মেলানোর সময় সে তার হাতটা ঢেকে নেয়। সারা জীবন গোয়ান পাগলের মতো কাজ করেছে, আর তারই প্রমাণ তার এই হাত। আর এই জিনিসটা দেখে মিয়নের অনেক খারাপও লাগে। পার্কের মা বলে, আমি জানি আপনারা আপনাদের গ্রামে বিয়ে করাতে চান, কিন্তু আমার সেটা একদম পছন্দ না। বিয়ে শুধুমাত্র আমাদের এখানেই হবে, আর সেখানে শুধুমাত্র আপনারা দুইজন থাকবেন, আর কেউ থাকবে না। পার্কের মা মিয়নকে সবাইকে খাবার দিতে বলে। এত বছর ধরে এসন মিয়নকে শুধুমাত্র নিজের হাতে খাবার খাইয়েছে, কি করে অন্যকে খাবার দিতে হয় সেটা শেখায়নি। কিন্তু মিয়ন পার্কের মাকে খুশি করার জন্য সেই কাজটা করতে থাকে। এটা দেখে এসনের খুব খারাপ লাগে, কারণ সে কখনই চায়নি তার মেয়ে অন্য কারো ভয়ে কোনো কাজ করুক।
এসন আর এসনের মা তো সারা জীবন রান্নাঘরেই কাটিয়েছে। সে চায় না তার মেয়ে এই রান্নাঘরের মধ্যে আবদ্ধ থাকুক। তার জন্যই তো সে এখন অব্দি মিয়নকে রান্নাঘরেই যেতে দেয়নি। কিন্তু আজ ভাগের ফ্রেম মিয়ন সেখানে এসেই পৌঁছেছে। এসনের মন একদম মানছে না। যে পরিবার মিয়নকে পছন্দ করে না সেই পরিবারে তার মেয়েকে কি করে বিয়ে দেবে। কিন্তু এসন আর গুয়ানি বা কী করবে? মিয়ন পার্ককে ভালোবাসে আর মিয়নের খুশির জন্য তারা এই বিয়েতে রাজি। এদিকে পার্কের মাকেও দেখলে বুঝে যায় সে এই বিয়েতে একদম খুশি না। শুধুমাত্র ছেলের জন্য এই বিয়েতে সে রাজি হয়েছে। যার সময় এসন আর গুয়ান তাদের দুজনকে বলে তোমরা সুখে থেকো। আর হ্যাঁ, বিয়েতে আমরা অবশ্যই আসবো। ছেলে বাড়ি থেকে যা চাইবে আমরা সব কিছু তা পূরণ করবো। আমরা চাই না যে আমার মেয়ে শ্বশুর বাড়ি আমার মেয়েকে কম চোখে দেখুক। এটা বলে গুয়ান আর এসন সেখান থেকে চলে যায়। পার্ক খুব ভালো একটা ছেলে। সে মিয়নকে বোঝায় তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর অন্য একদিন এসন পার্কের মায়ের সাথে দেখা করতে আসে। সে পার্কের মাকে টাকা দেয় আর বলে আপনারা তো বললেন না আপনাদের কি কি চাই, এই টাকা দিয়ে আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নেবেন। এই কথা শুনে পার্কের মা ভাব নিয়ে বলে এই টাকা দিয়ে আর কি হবে, এই টাকা তো আমি একটা ছোট্ট পার্টিতেই উড়িয়ে দিই। তখন পার্ক সামনে ছিল তা কিছু বলতে পারেনি। এই বিয়েতে আমার একদম মত নেই। এখানে বিয়ে করে যদি আপনার মেয়ে আসে সে একদম সুখে থাকবে না, তাকে আমি কখনোই মানব না। কি করে মানি বলুন তো? সবসময় ধনী ঘরের সাথে ধনী পরিবারের সম্পর্কেই মানায়। আপনি আপনার মেয়েকে বোঝান যাতে এই বিয়েতে না করে দেয়। আমার ছেলে তো আপনার মেয়ে যেন পুরো পাগল হয়ে গেছে। কি যেন আপনার মেয়ে কি করে ফেলেছে আমার ছেলেকে। এই কথা শুনে এসন ভীষণ কষ্ট পায়। সে পার্কের মাকে বলে আমরা হয়তো গরিব, কিন্তু আমার মেয়েকে কখনোই গরিবের মধ্যে পালিনি। সে যখন যা চেয়েছে তাই দিয়েছি। মিয়নের সাথে এইভাবে কথা বলবেন না, তাহলে ওর মনটা পুরোপুরি ভেঙে যাবে। এসব বলার পরও পার্কের মা কোনো কথাই শোনে না। সে তো তার অ্যাটিটিউডে থাকে। এসন তো কান্না করতে করতে বাড়িতে আসে। সে মিয়নকে বলে তুই পার্কে বিয়ে করিস না, ওদের পরিবার একদম ভালো না। তুই যদি ওখানে বিয়ে করিস তুই একদম সুখে থাকতে পারবি না। এসন তো বুঝতেই পারে না হঠাৎ করে তার মায়ের কি হলো। সে পার্কের কাছে যায় আর তার কাছ থেকে জানার চেষ্টা করে পার্কের মা তার মাকে কি বলেছে। ঠিক তখনই সেখানে পার্কের মা চলে আসে। সে মিয়নকে দেখে বলে তুই আমার ছেলের জীবন থেকে এখনও যাসনি? আসলে একটা কথাই আছে না, গরিবরা অনেক লোভী হয়। তোমার মাকে তো এত করে বোঝালাম, তাও মেয়েকে পাঠিয়ে দিয়েছে এখানটায়। মিয়ন বলে কি বলেছেন আপনি আমার মাকে? তখন পার্কের মা বলে কি আর বলবো, তোমার মায়ের আসল জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু তারপরেও দেখো বড়লোক জামাই বাবাই বলে মেয়েকে এখন আমার ছেলে পিছনে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে তো মিয়ন ভীষণ কষ্ট পায় আর খুব রাগ হয়। তার মা বাবা তাকে কত যত্ন করে লালন পালন করেছে, আজ কিনা সেই মেয়ের জন্য তার মাকে কথা শুনতে হলো। এখানে মিয়ন পার্কের মাকে বলে আজ শুধুমাত্র আমার মাকে নয় আপনার ছেলেকেও আপনি কষ্ট দিয়েছেন। যেখানে আমার মা বাবার সম্মান নেই সেখানে আমি কখনোই বিয়ে করব না। আমি এখন এই মুহূর্তে এই বিয়েটা ভাঙলাম। এখানে বেচারা পার্ক একবার তার মাকে একবার মিয়নকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিয়ন সে তো বলে দিয়েছে সে বিয়ে করবে না মানে বিয়ে করবে না। হ্যাঁ, সে পার্ককে অনেক ভালোবাসে, কিন্তু তার মা বাবার সম্মান তার কাছে সবার আগে। এখানে পার্ক মিয়নকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিয়ন সে তো পার্কের সাথে অনেক খারাপ ব্যবহার করে যাতে তার জীবন থেকে পার্ক চলে যায়। কিন্তু পার্ক সে তো অনেক নরম মনের মানুষ। সে তো বাচ্চাদের মতো মিয়নের সামনে কান্না করতে শুরু করে আর বলে প্লিজ মিয়ন আমার জীবনে আবার ফিরে এসো। সে মিয়নের জন্য তার বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা শীতের মধ্যে দাঁড়িয়ে থাকে। মিয়ন যখন নিচে আসে তখন পার্ক তার জ্যাকেটটা মিয়নকে দেয় আর হাত দিয়ে তার পা ঢাকে যাতে মিয়নের শীত না লাগে, কিন্তু সে নিজেও শীতে কাঁপছিল। আসলে পার্ক মিয়নকে পাগলের মতো ভালোবাসে। এসব দেখে মিয়ন পার্কে বলতে থাকে পার্ক জীবন কার জন্য থেমে থাকে না, আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। তুমি জীবনে অনেক ভালো একটা মেয়ে পাবে যে তোমার অনেক খেয়াল রাখবে। আমাদের একসাথে হওয়া সম্ভব না পার্ক। এখানে মিয়ন পুরো বাচ্চাদের মতো পার্কে বোঝায়। আসলে পার্ক তো অনেক নরম মনের মানুষ, যদি সে কিছু একটা ভুলভাল কাজ করে ফেলে। এখানটায় মিয়ন তাকে অনেক ভালো করে বোঝায় যে জীবনে তুমি অনেক সুখে থাকো, এটাই আমার আশা, সামনে এগিয়ে যাও। 7 বছরের সম্পর্কে মিয়ন নিজের হাতে ভেঙে দিল। কষ্টে তারও বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু কি করবে, এটাই ছিল তাদের মধ্যে শেষ দেখা। এরপর তারা আর কোনোদিনই দেখা করেনি। এইভাবেই 7 বছরের একটা সুন্দর সম্পর্ক শেষ হয়ে যায়। বেচারা মিয়র 7 বছর সম্পর্ক ভেঙে পুরো একলা হয়ে গেল। সে এখন নিজেকে কি করে সামলাবে। এরপর দেখি পার্কের মা জোর করে অন্য একটা মেয়ের সাথে পার্কের বিয়ে দিয়ে দেয়। কিন্তু পার্ক এখনও মিয়রকে ভুলতে পারেনি। সে সারা দিন রাত মদ খায় আর সবসময় তার মাকে দোষ দেয় তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, এখন তো খুশি।
এত কিছু হয়ে যাওয়ার পর পার্কের মা বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। কিন্তু এখন আফসোস করে কী লাভ, যা শেষ হবার তা তো হয়েই গেছে। এরপরে কয়েক বছর কেটে গেছে, মিয়ন মুভ অন করেছে, কিন্তু সে এখনও বিয়ে করেনি। সে তার ইউনিভার্সিটির পড়ালেখা শেষ করে এখন চাকরি করে। মিয়নের স্বপ্ন প্রায় তো পূরণ হয়ে গেছে, কিন্তু এখনও সে ব্রেকআপের কষ্ট ভুলতে পারেনি। মিয়ন এখনও পার্কে ভুলতে পারেনি। পার্কের মধ্যে কেউ যদি তার জীবনে কেউ আসে, তবে হয়তো বা সে পার্কে ভুলতে পারবে। জবের জায়গায় যখন মিয়নের একা ফিল হয়, তখন সে ছুটি নিয়ে তার মা বাবার কাছে চলে আসে। মিয়ন যখন বাড়িতে আসে, তখন গুয়ান আর এসুন ভীষণ খুশি হয়। মিয়নকে অনেক ভালো ভালো রান্না করে খাওয়ায়, ওর অনেক যত্ন নেয়। মিয়নের যা দরকার সব কিছু মিয়নের সামনে এনে দেয়। গুয়ান এখন বুড়ো হয়ে গেছে, সে এখন আর ভালো করে মাছ ধরতে পারে না, কিন্তু মিয়নের প্রিয় মাছ এখনও সে নিজের হাতেই ধরে। একদিন গুয়ান মিয়নকে সানরাইজ দেখাতে নিয়ে যায়। মিয়ন নৌকায় বসে গুয়ানকে জিজ্ঞাসা করে, বাবা, এই মাছ সমুদ্রে তুমি এই অন্ধকারে মাছ ধরো, তোমার ভয় লাগে না? কিন্তু যখনই তোমাদের মুখ আমার সামনে ভেসে ওঠে, তখন আমার সব ভয় দূর হয়ে যায়। আমি মনে অনেক সাহস পাই, আমার মধ্যে অনেক এনার্জি চলে আসে। গুয়ান মিয়নকে আরও বলে, মিয়ন, তোমার মনে যেটা চাইবে তুমি সেটাই করো, আমাদের জন্য একদম ভেবো না, তোমার খুশিতে আমাদের খুশি। এই কথা শুনে তো মিয়ন ভীষণ ইমোশনাল হয়ে যায়। মিয়ন গুয়ানকে বলে, আমি তো অন্য কারোর মধ্যে আমার পৃথিবী খুঁজছিলাম, আমার পৃথিবী তো আমার সামনেই ছিল, সেটা হচ্ছে তুমি আর মা। তোমরা দুজন আমার জন্য যা করেছো তার ঋণ আমি চাইলেও শোধ করতে পারবো না। আমার জন্য তোমরা অনেক কষ্ট সহ্য করেছো, আর নয়, তোমাদের আর কষ্ট পেতে দেবো না আমি। তারা দুজন যখন যাচ্ছিল, তখন শ্যানের সাথে দেখা হয়। শ্যান মিনকে দেখে বলে, এই তো পুরো মায়ের মতো দেখতে হয়েছে, সেরকম রাগি রাগি নাক। শ্যান গুয়ানকে বলে, সারা জীবন তুমি আর তোমার বউ আমাকে জ্বালিয়ে খেয়েছো, আর এখন আমার মেয়ে আমার শত্রুর ছেলেকেই ভালোবাসে। সারা জীবন তোমাকে জ্বালিয়ে খেলো, এবার এর ছেলে জ্বালাচ্ছে। গুয়ান বলে, এত চেঁচাচ্ছ কেন? আজকেও কি তোমার বউ বাড়ি থেকে বের করে দিয়েছে? এটা শুনে শ্যান বলে, এত জ্ঞান দিতে এসো না, তুমি ভুলে যেও না তুমি আমার নৌকায় কাজ করতে, আমার চাকর ছিলে। আগে যেমন এসুন গুয়ানকে শ্যানের মারের হাত থেকে বাঁচিয়েছিল, তেমনি আজ মিয়ন শ্যানকে অনেক কথা শোনায়। মিয়ন শ্যানকে বলে, এখন আর আগের দিন নেই, চুপচাপ চলে যাও, নাহলে হাড়গোড় একটাও আস্ত থাকবে না। গুয়ান আর এসুন যখন বাড়িতে এসে, সে দেখে মিয়ন আর বাড়িতে নেই, কারণ সে অফিসের কাছে চলে গেছে। এই বুড়ো বুড়ি আবারও একা হয়ে গেল। ছেলে তো সেনাবাহিনীতে আছে, তাই এই বুড়ো বুড়ি একাই থাকে, এই ছোট্ট ফ্ল্যাটে তাদের জীবন কাটে। তারা দেখে মিন যাওয়ার সময় তাদের জন্য জিনিস রেখে গেছে। এসুনের জন্য একটা ডায়েরি, যাতে তার মা কবিতা লিখতে পারে, আর গনের জন্য হাঁটু ব্যথার ওষুধ আর হাতে লাগানো ক্রিম। এই ক্রিম দিয়েছে যাতে গোয়ানকে তার হাত লুকোতে না হয়, কারণ মিন দেখেছিল তার বাবার হাতের দাগ থাকার কারণে তার বাবা কি করে তার হাত লুকাচ্ছিল। এই জিনিসটা দেখে এসুন আর গোয়ান ভীষণ খুশি যে আমাদের মেয়ে আমাদের জন্য কত ভাবে। এরপর দেখি এসুনের গ্র্যান্ডমার জন্মদিনে এসুন অনেক জিনিসপত্র নিয়ে তার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায়। এসুনের গ্র্যান্ডমা বুড়ো হয়ে গেছে, সে কাউকেই চিনতে পারে না, কিন্তু সে এসুনকে দেখে সে চিনতে পারে। সে তো এসুনকে দেখে ভীষণ খুশি। গ্র্যান্ডমা এসুনকে বলে, এসুন, তোর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা হলে আমাকে জানাস, আমি সবসময় তোর পাশে আছি। এই কথা শুনে এসুনের আগের দিনের কথা মনে পড়ে, যখন তার আর গোয়ানের কাছে খাওয়ার টাকা ছিল না, তখন এই গ্র্যান্ডমা তার পুরো জমানোর টাকা নৌকা কিনতে দিয়েছিল, আর সেই নৌকার জন্য তারা আজ এত দূর আসতে পেরেছে। এসুন তো কান্না করতে করতে তার গ্র্যান্ডমার পায়ের উপরে শুয়ে পড়ে আর বলে, গ্র্যান্ডমা, আমার কোনো কষ্ট নেই, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা শুনে তো গ্র্যান্ডমার বুক হালকা হয়ে যায়, কারণ গ্র্যান্ডমা এসুনের মাকে কথা দিয়েছিল বিপদে আপদে এসুনের পাশে থাকবে। সেদিন রাতে গ্র্যান্ডমা শান্তির ঘুম ঘুমায়, সে একটা স্বপ্ন দেখে। গ্র্যান্ডমার স্বপ্নে এসুনের মা আসে। গ্র্যান্ডমা বলে, আমি আমার কথা রেখেছি, তোমার উপরে আমি যে অত্যাচার করেছি আশা করি তুমি আমাকে ক্ষমা করে দেবে। তখন এসুনের মা বলে, আমি যখন বেঁচে ছিলাম তখনই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম, আজ আমি অনেক খুশি আপনি আমার কথা রেখেছেন। আর এরপরে দেখি গ্র্যান্ডমা মারা যায়। গোয়ান আর এসুন গ্র্যান্ডমার কবরে এসে অনেক কান্না করে। এসুন বলে, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, আমাদেরও সময় চলে এসছে। তখন গোয়ান বলে, তুমি চিন্তা করো না, আমরা বাঁচবো একসাথে, মরবো একসাথে, কারণ আমরা তো একে অপরকে ছেড়ে থাকতেই পারবো না। এরপরে তারা দুজন যখন বাড়িতে যায়, তাকে তাদের ছেলে জুন এসেছে। অনেক দিন পর সেনাবাহিনী থেকে ফিরেছে। এসুন আর গোয়ান ভীষণ খুশি। আর এখানে আমরা দেখি জুন একা আসেনি, সে তার গার্লফ্রেন্ড মিয়াকেও নিয়ে এসেছে। জুন তার মা বাবাকে বলে, এখন থেকে মিয়া এখানেই থাকবে, কারণ ও মা হতে চলেছে। এই কথা শুনে এসুন বলেছে, এ তো পুরো আমাদের পথে চলছে, এত সকালে এসব করে নিলি? গোয়ান তো মারার জন্য লাঠি তুলে নেয় আর বলে, তোকে পাঠিয়েছিলাম দেশ রক্ষা করার জন্য, তুই কেন নিজের পরিবার বানিয়ে নিয়ে আসলি?
কে আর করবে, মা বাবা তো ছেলে মেয়েকে ফেলতে পারে না, তাই তারাও জুন আর মিয়াকে মেনে নেয়। প্রেগনেন্ট হওয়ার কারণে সেন তার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এই কারণে জুন মিয়াকে তার বাড়িতে নিয়ে এসেছে। জুন তো এখনও কাজ টাজ করে না, তাই মিয়া আর জুনের দায়িত্ব গুয়ান আর অ্যাসনের। অন্যদিকে মিয়নকে দেখে সে যখন বাস স্ট্যান্ডে ছিল তখন জেমস তাকে দেখে নেয়, কিন্তু সে জেমসকে দেখে না। জেমস তো মিয়ার সাথে দেখা করার জন্য বাসের পিছু করে, কিন্তু তাও ধরতে পারে না। কয়েক মাস কেটে যায়, দেখে মিয়া একটা ছেলে জন্ম দিয়েছে। বাচ্চা হওয়ার কারণে পরিবারের খরচ আরও বেড়ে গেছে। অ্যাসুন আর গুয়ানকে সেটা দেখতে হয়। অ্যাসুন আর গুয়ান দুজনেই বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনও তাদের দায়িত্ব তাদের পিছু ছাড়ছে না। অ্যাসুন আর গুয়ান সবসময় জুনকে বলে, এবার তো কিছু একটা কর, নিজের সন্তান হয়ে গেছে, আমরা আর কতদিন বাঁচবো, আমাদের দায়িত্ব নিতে হবে না, কিন্তু নিজের দায়িত্ব নিজে না শেখ। জুন বলে, আমি খুব তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে পার্টনারশিপে ব্যবসা করব। এদিকে দেখি দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ, অনেক কোম্পানি বন্ধ হওয়ায় অনেক লোকের চাকরি চলে গেছে। আমরা দেখি এই অবস্থাতে মিয়নও তার চাকরি হারিয়েছে। এই কারণে মিয়ন প্রতিদিন চাকরির খুঁজে বেরিয়ে পড়ে, কিন্তু দেশের যে অবস্থা, কোম্পানির কাছেই টাকা নেই, তারা কি করে চাকরি দেবে। আর এই চাকরি করে মিয়ন খুব টেনশনে থাকে। আর সেই টেনশন দূর করার জন্য সে সেই সিনেমা হলে যায় যেখানটা সে জেমসের সাথে কাজ করত। সেখানে গিয়ে মিয়ন পুরনো স্মৃতি মনে করে। মিয়ন যখন মুভি দেখে বাঁচে ওঠে তখন জেমস তাকে দেখে নেয়, কারণ জেমসও মুভি দেখতে এসেছিল। সে যখনই মিয়নকে দেখে সে আবারও বাসের পিছু করতে থাকে মিয়নকে ধরার জন্য, কিন্তু তারপরে সে বাসের পিছু ছাড়ে না। লোকজনের মধ্যে ধাক্কা খেয়ে সে শেষ পর্যন্ত বাসকে ধরেই ফেলে। তার সামনে মিয়ন বসা। মিয়ন যখন জেমসকে দেখে সে তো জেমসকে চিনতেই পারে না। কি করে চিনবে, কয়েক বছর পরে দেখা, জেমস তো পুরো হ্যান্ডসাম হয়ে গেছে। এরপরে দেখি তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায়। মিয়ন বলে, ভাগ্যিস আমি মুভি দেখতে এসেছিলাম, তাই তো তোমার সাথে দেখা হয়ে গেল। তখন জেমস বলে, আমি আর্মি থেকে ফিরেছি 1 বছর হয়ে গেছে, আর তারপর থেকে আমি প্রতিদিন ওই মুভি থিয়েটারে যাই যদি তোমার সাথে একবার দেখা হয়। ব্রেকআপ আর চাকরি যাওয়ার পরে তো মিয়ন পুরো ভেঙে পড়েছে, তাই তার জীবনে এমন একটা মানুষ দরকার ছিল যার সাথে সে সব কিছু শেয়ার করতে পারবে। মিয়ন তার জীবনে যা যা ঘটেছে সব কিছু জেমসকে বলে। সব শুনে জেমসের ভীষণ খারাপ লাগে। জেমস বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে মিয়নের হাত থেকে একটা গ্লাস পড়ে যায়। তখন জেমস মিয়নকে সরিয়ে বলে, সরাসরি দেখি তোমার হাত কাটেনি তো। জেমসের এত যত্ন করা দেখে মিয়নের ভীষণ ভালো লাগে। আস্তে আস্তে জেমস আর মিয়নের মধ্যে ভালোবাসা তৈরি হয়, আর আমরা দেখি জেমসের মা মিয়নকে খুবই ভালোবাসে, নিজের মেয়ের মতো। জেমসের ব্যাপারে যখন গোয়ান জানতে পারে সে বলে, আমার জেমসকে পছন্দ নয়। শুধু জেমস কেন, আমার কাউকে পছন্দ না। আমার সোনার টুকরোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, আমি আমার মেয়েকে বিয়েই দেবো না। কিন্তু এসন তাকে বোঝায় যে একবার তো ছেলেটাকে দেখো। এসনের কথায় গোয়ান রাজি হয়ে যায়। এরপর দেখি জেমসকে সে মাছ ধরতে নিয়ে আসে। নৌকায় উঠেই তো জেমসের বমি শুরু হয়ে যায়। নৌকায় জেমস দাঁড়াতে পারছিল না, কিন্তু তারপর সে মিউনের পিছু পিছু যায় যাতে মিউন জলে না পড়ে যায়। জেমসের প্রতি রাগ হলেও সে যখন দেখে জেমস তার মেয়ের কত কেয়ার করছে তখন সে মনে মনে একটু খুশিও হয়। তাছাড়া জেমসের মা মিউনকে খুবই ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। আর এই কারণে সে জেমসের সাথে মিউনের বিয়ে দিতে রাজি হয়ে যায়। তবে সে জেমসকে আগেই বলে দেয়, তুমি আমার চোখের মণিকে নিয়ে যাচ্ছ, ওর চোখ থেকে যদি এক ফোঁটাও জল পড়ে তোমাকে আমি আস্ত রাখবো না। এরপরে দেখি বিয়ের দিন চলে আসে। মিয়ন অনেক সুন্দর করে বউ সেজেছে। অন্যদিকে আমরা গাড়িতে বসে পার্কে দেখি সে মিয়নকে এক নজর দেখার জন্য এসেছে। পার্কের তো আগের দিনের কথা মনে পড়ে যায়। পার্ক মিয়নকে বলতো, তুমি শুধুমাত্র আমার বউ সাজবে। আজ মিয়ন বউ সেজেছে, কিন্তু অন্য কারোর জন্য। পার্ক মিয়নকে দূর থেকেই দেখে আর মনে মনে বলে মিয়ন যেন সারা জীবন খুব সুখে থাকে। সে মিয়নের সামনাসামনি হবে সেই সাহস তার মধ্যে নেই। অন্যদিকে মিয়ন যখন বসেছে গোয়ানের সামনে আসে সে তো ভীষণ ইমোশনাল হয়ে যায়। গোয়ান ভাবে তার সেই ছোট্ট মিয়ন কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে এত তাড়াতাড়ি সময় চলে এসেছে, সে ছোট্ট মিয়ন আজ বউ সেজেছে। গোয়ানের চোখে জল চলে আসে। এটা দেখে মিয়ন বলে, বাবা তুমি তো বলেছিলে তুমি কান্না করবে না, তোমাকে কান্না করতে দেখলে আমারও কান্না চলে আসবে। গোয়ান বলে, না না, আমি কান্না করছি না। যখনই কোনো চিন্তায় থাকবি বা কষ্ট হবে তখনই আমার কাছে চলে আসবি, তোর জন্য আমার দরজা সারা জীবন খোলা। গোয়ানের কথা শুনে মিয়ন আর চোখে জল ধরে রাখতে পারে না, সে কান্না করতে শুরু করে। মেয়েকে কান্না করতে দেখে বাবাও কান্না ছুড়ে দেয়, পুরো বাচ্চাদের মতো দুজনেই কান্না করে। অনেক কান্নাকাটির মধ্য দিয়ে সেই বিয়েটা সম্পূর্ণ হয়। এরপরে কিছুদিন পরের ঘটনা দেখি। আমরা দেখি জুন জেলে আছে। আসলে জুন ওর এক বন্ধুর সাথে সোনার দোকান খুলেছিল।
কিন্তু জুনের সেই বন্ধু এক কাস্টমারের সোনাদানা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর সেই সব দোষ পড়েছে জুনের উপরে। আর এই কারণে জুন জেলে। অ্যাসুন আর গুয়ান তো খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। তারা জুনের সাথে দেখা করতে আসে। গুয়ান তো বলতে থাকে, তোকে তো আগে বলেছিলাম তোর ওই বন্ধু ভালো নয়, ওর সাথে কাজ করিস না, কথা শুনিসনি, আজ দেখ কি অবস্থা। গোয়ানের কথা শুনে জুন উল্টো তাদের উপর রেগে যায় আর বলে, আজ যে আমার অবস্থা সব কিছুর জন্য তোমরা দায়ী। ছোটবেলা থেকে মিয়ন আর আমাকে দুই চোখে দেখেছ, ভালো ভালো টিফিন মিয়নকে প্যাক করে দিতে আর আমাকে দিতে ভাঙা খাবার। ছোটবেলা থেকে সবসময় মিয়নের সাথে তুলনা করেছ, আর এ কারণে তো আমি নিজেকে প্রমাণ করতে চাইছিলাম যে আমিও মিয়নের থেকে কম নই। বড় হয়ে ছেলে মেয়ে যদি এমন কথা বলে তাহলে তখন সে কি করবে। অ্যাসেন এতদিন যেটার ভয় পাচ্ছিল সেটা সত্যি হয়ে গেল। জুন যে টিফিনের কথা মনে রেখেছে সেটা আসলে মিয়নের স্কুলের বেলায়। মিয়নকে স্কুলে গিয়ে যাতে বুলি না হতে হয় এই কারণে তার মা ভালো করে তার টিফিনটা করে দিত, আর বেঁচে যাওয়া খাবারটুকু জুনকে দিত। সে আর গোয়ান তো না খেয়েই থাকতো। কিন্তু এই জিনিসটা জুন খারাপ চোখে দেখেছে আর সেটাই সে মনে রেখেছে। এদিকে জুনের কথা শুনে তো গোয়ান খুব রেগে যায়। সে বলে, মা বাবার সাথে এভাবে কে কথা বলে, তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চাও। ভালোবাসা দেখানো হয় না বলে এমন নয় যে তোমাকে ভালোবাসি না বা তোমার জন্য কিছু আমরা করিনি। এটা শুনে জুন বলে, হ্যাঁ তোমরা অনেক কিছু করেছো, আমার জন্য আর কিচ্ছু করতে হবে না। আমাকে জেল থেকে জামিন দেওয়ার কোনো দরকার নেই, আমি জেলের সাজা কাটিয়ে তারপরে বের হব। ছেলে রেগে গিয়ে যাই বলুক না কেন, মা বাবার মন তো আর মানবে না। তাই জুনকে জামিন করানোর জন্য দুজনেই টাকার ব্যবস্থা করতে যায়। অ্যাসুন জুনের বন্ধুর মায়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে বাড়িতে পুরো নতুন জিনিসে ভর্তি। ওই মহিলার হাতে একটা সোনার আংটি আছে। এটা দেখে অ্যাসুন বুঝে যায় যে জুনের বন্ধু আর তার মা মিলে জুনকে ফাঁসাচ্ছে। এর কারণে ওই মহিলার সাথে লড়াই করে ওই বাড়ি থেকে সব নতুন নতুন জিনিস নিয়ে আসে। সন্তান যখন বিপদে পড়ে তখন মা আর বাবা যে কোনো জিনিস করতে পারে। অন্যদিকে গোয়ান সে তার এক পুরনো বন্ধুর কাছে যায় আর কে বলে, আমার না এখন খুব টাকার দরকার, আমাকে যে কোনো একটা কাজ দে, আমি কাজ করে সব টাকা শোধ করে দেব। তখন বন্ধু বলে, তোর বয়সের দিকে একবার নজর দিয়েছিস? আর তোর হাঁটু, তুই তো ভালো করে চলতেও পারিস না, এই বয়সে কি কাজ করবি? যখন তোকে বলেছিলাম এক টুকরো জমি কিনে রাখ তখন তো কিনিসনি, সব টাকা ওই ছেলে মেয়ের পিছনে ঢেলেছিস। তোর জন্য আমার কাছে কোনো কাজ নেই। গোয়ানের এখন বয়স হয়ে গেছে, কিন্তু ওই ধাড়ি ছেলের জন্য এখনও সে পরিশ্রম করতে রাজি। কিন্তু কেউ তো তাকে কাজ দিতেই রাজি হয় না। অনেক চেষ্টা করার পরও তার টাকা জোগাড় করতে পারে না। ছেলেকে জেল থেকে বার করার জন্য গোয়ান তার জীবনের সবচেয়ে দামি জিনিস নৌকাটা বিক্রি করে দেয়, যেই নৌকাটা অ্যাসনের গ্র্যান্ডমা তাকে কিনে দিয়েছিল। এই নৌকায় করে সারা জীবন গোয়ান মাছ ধরেছে, তাদের পেট চালিয়েছে। কিন্তু আজ এমন একটা অবস্থায় এসেছে তার এই নৌকাটা বিক্রি করতে সে বাধ্য হয়। গোয়ান শেষবারের মতো এই নৌকায় এসেছে, সে ভীষণ ইমোশনাল হয়ে যায়। এটা তার জীবন ছিল। গোয়ান এই নৌকাটা একটা কাপড়ের কাছে বিক্রি করেছে, তাদের একটা ছোট্ট মেয়ে আছে। এই ছোট্ট পরিবারকে দেখে তো গোয়ানের অতীতের কথা মনে পড়ে যায়, তারও একদিন এরকম একটা ছোট্ট পরিবার ছিল। এরপর দেখি নৌকা বিক্রির টাকায় জুনকে জেল থেকে ছাড়িয়ে আনা হয়। জুন অ্যাসনকে জিজ্ঞাসা করে, এবার কি বিক্রি করেছো, বাড়ি না নৌকা? আর যখন জুন জানতে পারে তার জন্য নৌকা বিক্রি করেছে সে তো কান্নায় ভেঙে পড়ে। অ্যাসন জুনকে বলে, এবার তুই স্বাধীন, তোর যেটা ভালো লাগে তুই কর। তবে মা হিসেবে একটা কথা বলি, জীবনে যতই কষ্ট আসুক না কেন বাবার সাথে উঁচু গলায় কথা বলবি না। আমি তো কান্নাকাটি বকাঝকা করে নিজের দুঃখ হালকা করে নেই, কিন্তু তোর বাবা সব কষ্ট মনের মধ্যে রেখে দেয়। জুনও বুঝতে পারে সে তার মা বাবার ব্যাপারে কতটা ভুল ছিল। জুন বলতে থাকে, আমি সবসময় ঠিক কাজ করতে গেছি, কিন্তু কোনো না কোনো কারণে ভুল হয়ে গেছে। আমি খুবই খারাপ ছেলে, আমার জন্য আমার মা বাবার চোখে জল এসেছে। এসুন বলে, এসব ছাড় না, চল বাড়িতে, তোর জন্য তোর প্রিয় খাবার বানিয়েছি। এত কিছু হয়ে যাওয়ার পরও গোয়ান আর এসুন তার ছেলে মেয়ের উপরে একদম রেগে নেই। তারা দুজন এখনও কঠোর পরিশ্রম করে শুধুমাত্র তাদের ছেলে মেয়ের কথা ভেবে। সংসার চালানোর জন্য এখন তার নৌকা নেই, তাই এই বুড়ো বয়সেও তারা দুজন বাজারে গিয়ে মাছ বিক্রি করে। এইভাবে ঈশানকে কাজ করতে দেখে গোয়ানের একদম ভালো লাগে না। গোয়ান ঈশানকে বলে, যদি আমাকে বিয়ে না করতে তাহলে হয়তো বা তোমাকে এই দিন দেখতে হতো না। তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, তোমাকে যা কথা দিয়েছিলাম একটা কথাও রাখতে পারলাম না। তখন অ্যাসুন বলে, আমাকে যদি অতীতে পাঠানো হতো তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম। তুমি জানো সব মহিলারা আমাকে দেখে কত হিংসা করে, যে আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে, কত কেয়ার করে। এরপরে তারা দুজন যখন বাড়িতে যায় তখন দেখে জুনের বউ মন খারাপ করে বসে আছে। অ্যাসুন জিজ্ঞাসা করে, জুন কি তোমাকে কিছু বলেছে, এরকম মন খারাপ করে কেন আছো? তখন জিয়া বলে, জুন তো কিছু বলেনি, কিন্তু এখন ও যেটা করছে তার জন্য আমার খুব কষ্ট হয়। যবে থেকে জুন জেল থেকে ফিরেছে তবে থেকে সে কাজ খোঁজার চেষ্টা করছে,
কিন্তু জেলে যাওয়ার কারণে জুনকে কেউ কাজ দিচ্ছে না, সবাই বলে তুই চোর, তোকে কেন কাজ দেব। এই কারণে জুন শীতের রাতে রাস্তায় রাস্তায় রাইস কেক বিক্রি করে। আমি চাই জুন ওর দায়িত্ব পালন করুক, কিন্তু কাজের জন্য এরকম রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করা এটা দেখে আমার খুব কষ্ট হয়। তখন গুয়ান বলে ও কিছু তো একটা করছে, ওর সাহস বাড়াও। এখানে আমরা বুঝতে পারি গুয়ান উপরে উপরে এটা বলছে, কিন্তু ভেতর থেকে সেও ভীষণ কষ্ট পায় যে তার ছেলেটা এইসব কাজ করে বেড়াচ্ছে। অনেকে জুনকে দেখি সে যখন রাইস কেক বিক্রি করতে যায় পাড়ার সবাই তার কেক কেনে, আর ওই লোকগুলো যে খুচরো টাকা পেত সেটাও জুনকে দিয়ে দেয়, আর বলে তোমার বাবার মতো মানুষ হও, তোমার বাবা অনেক ভালো একটা মানুষ। এটা দেখে তো জুন বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, লোক তার সাথে এমন কেন করছে। সবাই যখন তাকে বেশি বেশি টাকা দেয় তখন তার মনে হয় সে হয়তো বা ভিক্ষে করছে, আর এই কারণে জুন ভাবে সে আর এই কাজটা করবে না। অনেকদিকে আমরা গোয়ানকে দেখি সে শ্যানের সাথে দেখা করতে এসেছে, আর এখানে আমরা জানতে পারি জুনের মনোবল যাতে না ভাঙে তার জন্য গোয়ান আর শ্যান পুরো পাড়ার লোকদের টাকা দিয়ে এসেছে যাতে সবাই জুনের বিক্রি করা রাইস কেক কেনে। আর এখানে আমরা দেখি শ্যান আস্তে আস্তে ভালো হয়ে গেছে। শ্যানের কাজকর্মের জন্যই ওর মেয়ে বউ আর ছেলে মেয়ে তাকে রেখে চলে গেছে। শ্যান এখন পুরো একা। শ্যান এখন খুব ভালো করেই বুঝতে পারে শুধু টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না, সুখের জন্য পরিবারের ভালোবাসার মানুষ থাকার দরকার। শ্যানকে ছেড়ে সবাই চলে গেল, গোয়ান তার সাথে এখন দেখা করে, কারণ এখন যদি গোয়ান শ্যানের পাশে না থাকে তাহলে এই বয়সে শ্যান পুরোপুরি ভেঙে পড়বে। অন্যদিকে অ্যাসন আর গোয়ান জানতে পারে জুন মাছ ধরার জন্য মাছ সমুদ্রে গেছে। এদিকে আজকের আবহাওয়াটাও খারাপ, জুন নৌকায় উঠলে তার শরীর খারাপ করে, কিন্তু অন্য কাজ না পাওয়ায় সে মাছ ধরতে গেছে। জুনকে আটকানোর জন্য অ্যাসন আর গোয়ান দৌড়ে সমুদ্রের ধারে আসে। আজ অ্যাসনের সেসব দিনের কথা মনে পড়ছে, কিভাবে তার ছোট ছেলে মারা গিয়েছিল। অ্যাসন কান্না করতে করতে গোয়ানকে বলে যে করে হোক তুমি জুনকে ফিরিয়ে নিয়ে এসো, নাহলে আমি আর বাঁচতে পারবো না। কিন্তু জাহাজ এতক্ষণে অনেক দূর চলে গেছে। গোয়ান আর শ্যান দুজনেই নৌকায় করে জুনকে খুঁজতে বেরিয়ে পড়ে। শ্যান জাহাজের মালিকের সাথে কন্ট্যাক্ট করে আর বলে যে করে হোক আমার জামাইকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যাও, তার জন্য যত টাকা লাগবে আমি সে কয় টাকাই দেবো। আর এরপরে দেখি জাহাজের মালিক টাকার অফারে রাজি হয়ে যায় আর জুনকে ফিরিয়ে নিয়ে আসে। জাহাজ থেকে জুন নামার পর তো গোয়ান আর অ্যাসন তাকে খুবই বকা দেয়। গোয়ান বলতে থাকে কি দরকার ছিল এইসব কাজ করার, জানিস এই কাজ কত কঠিন, হাত কেটে রক্ত বেরোয়, মাঝ সমুদ্রের ঝড়ের মধ্যে পড়তে হয়। গোয়ানের কথা শুনে জুন খুব ভালো করে বুঝতে পারে তার বাবা এত কষ্ট করে তাদেরকে মানুষ করেছে, কিন্তু আজ সেই কাজটা তার বাবা তাকে করতে দিচ্ছে না। এর পরের দিশে দেখে অ্যাসন তার নিজের জীবনের গল্প লেখে। অ্যাসনের তো শখ ছিল সে কবিতা লিখবে, কিন্তু সেটা তো হলো না। নিজেদের জীবনের গল্পই লিখেছে যাতে শেষ বয়সে সে গোয়ানের সাথে তাদের নিজেদের গল্প পড়ে স্মৃতিচারণ করতে পারে। মিয়ন যখন বাড়িতে আসে তখন এসন তাকে বলে বিয়ে তো অনেক দিনই হলো, একটা বাচ্চা কাচ্চা নে। মিয়ন বলে এখন আর বাচ্চা কি নেব, বাচ্চা পালতে টাকা লাগে, এখন আর্থিক অবস্থা অত ভালো নেই, নতুন ব্যবসা শুরু করার প্ল্যানিং করছে কিন্তু সফল হচ্ছে না। তখন অ্যাসন বলে বাচ্চা বলতে শুধু টাকা লাগে না, ভালোবাসাও লাগে। আজ মিয়নের মনটা ভালো ছিল না, তাই সে অ্যাসনের উপরে চিৎকার করে বলতে থাকে আমি আমার ছেলে মেয়েকে গরিবের মধ্যে পালতে চাই না, একা তো তোমরা জন্য ছেলেকে পালছো, তারপরে আরেকটা বাচ্চা চাই। গোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিল, সে চুপচাপ সব কিছু শোনে। গোয়ান অনেকদিন ধরে একটা প্ল্যানিং করছিল, একটা ফাঁকা জায়গায় হোটেল আছে, যদি ওই হোটেলটা কিনতে পারে আর পরিবার মিলে সবাই চালায় তাহলে হয়তো বা তাদের অবস্থা ভালো হবে। আর এ কারণে গোয়ান বাড়িটা বন্ধক দিয়ে সেই জায়গাটা কিনে ফেলে। হোটেলটা ছিল রাস্তার ধারে, কিন্তু আশেপাশে আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এইখানে হোটেল চালানো একটু মুশকিল। গোয়ান আর এসন তাদের সর্বস্ব দিয়ে এই হোটেলটা কিনেছে। হোটেলটা ভাঙাচোরা ছিল, কিন্তু তারপরও তারা থেমে থাকেনি, তারা হোটেলটা খুব সুন্দর করে সাজায়। হোটেল ঠিকঠাক হওয়ার পর কয়েকদিন কেটে যায়, কিন্তু কেউ সেই হোটেলে আসে না। এটা দেখে জুন গোয়ানকে বলতে থাকে দেখেছো কি হলো, তোমার এই হোটেলের চক্করে আমাদের বাড়িটাও গেল, আর এমন একটা জায়গায় হোটেল, এই হোটেলটা আমরা কাউকে বিক্রিও করতে পারবো না। জুনের এই কথা শুনে অ্যাসন বলে আগেই বলেছি বাবার সাথে উঁচু গলায় কথা বলবে না, তোমার বাবা যা করেছে সব তোমার জন্যই করেছে, সবসময় তো টাকা টাকা করে পাগল করে দিচ্ছ। অন্যদিকে মিয়ন সে ব্যাংক লোন নিয়ে বাড়িটা ছাড়ায়, যদি বাড়িটায় চলে যায় তাহলে এরা থাকবে কোথায়। এসন মিয়নকে বলে এসব করার কি দরকার ছিল। মিয়ন বলে আমি বড়, তাই দায়িত্বটাও আমার। আমি যখন চাকরি করতাম তখন প্রতি মাসে তোমাদের জন্য 1 লাখ করে পাঠাতাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আমি বাড়ির বড়, এটা আমার দায়িত্ব। তোমরা আমার পড়ালেখার জন্য অনেক টাকা খরচ করেছো, এমনকি বাড়িটা অবধি বিক্রি করেছো। তোমাদের সংসার চলতো না, কিন্তু তারপর আমার পিছনে টাকা ঢেলে গেছো। কি দরকার ছিল আমার পিছনে এত টাকা খরচ করা?
তোমরা আমার জন্য এত করেছো যে আমার সে সব কিছু এখন বোঝা মনে হয়। সবসময় এটা ভাবে থাকি এই ঋণের বোঝা আমি কি করে শোধ করব। এই সব কিছু গুয়ানো শুনছিল। এসব শুনে তো তার ভীষণ রাগ হয়। সে জোরে করে বলে মিয়ন। আর এটুক বলাতে মিয়ন কান্না করে ফেলে, কারণ গুয়ান কখনোই তাদেরকে বকাবকি করেনি। মিয়ন সেখান থেকে চলে যায়। এদিকে গুয়ানের ভীষণ খারাপ লাগে, কারণ এই প্রথম সে তার মেয়ের উপরে উঁচু গলায় কথা বলল। আসলে গুয়ান শুধু এটা বলতে চেয়েছিল, যা করেছে সব ভালোবেসেই করেছে। মিয়ন চলে যাওয়ার আগে একটা নোট রেখে গেছে, আর সেই নোট পড়ে গুয়ান আর অ্যাসুন বুঝতে পারে মিয়ন প্রেগনেন্ট, আর সেই খবরটা সে দিতে এসেছিল। আর এই জিনিসটা দেখে তো গুয়ান আর অ্যাসুন খুবই কষ্ট পায়, কারণ তাদের মেয়ে তাদেরকে সুখবর দিতে এসেছিল, সেখানটা কিনা তার মেয়েকে কষ্ট দিয়ে ফেললো। কয়েক মাস পরে মিয়নের একটা ছোট্ট মেয়ে সন্তান হয়। সবাই তো ভীষণ খুশি। গুয়ান আর অ্যাসুনের কাছে নাতনির থেকে এখনও মেয়ে সবচেয়ে আগে। অ্যাসুন ছোট্ট নাতনিকে বলে, আমার মেয়েকে বেশি জ্বালিও না কিন্তু, তাহলে আমি কষ্ট পাবো। আস্তে আস্তে গুয়ান আর অ্যাসুনের হোটেলে বেশ ভালো কেনাবেচা হয়। তারা অল্প দামে অনেক ফ্রেশ আর খুব ভালো খাবার দেয়, আর হোম ডেলিভারির ব্যবস্থাও রেখেছে। জুন বাড়িতে বাড়িতে গিয়ে হোম ডেলিভারি করে আসে। ওদের হোটেলের বেচাকেনা আরও বেড়ে যায় যখন একজন হিরোইন এসে তাদের হোটেলের ফ্রি প্রমোশন করে, আর ওই ভিডিও দেখে পুরো শহরের মানুষ ওই হোটেলে খেতে আসে। আর এখানে আমরা জানতে পারি ওই হিরোইন এমনি এমনি আসেনি, এটা গুয়ানের ভালো কাজের ফল ছিল। আসলে এই নায়িকা অনেক আগে ব্যর্থ হওয়ার কারণে সুসাইড করতে গিয়েছিল। যখন নায়িকা ডুবে মরেই যাচ্ছিল তখন গুয়ান নিজের প্রাণের তোয়াক্কা না করে তার প্রাণ বাঁচিয়েছিল। আর তারপরে ওই নায়িকা আস্তে আস্তে জীবনে অনেক সফল হয়। আর এখন যখন নায়িকা জানতে পারে গুয়ানের রেস্টুরেন্টের ব্যাপারে, তখন সে ফ্রি প্রমোশন করে দিয়ে যায়। এটা সত্যি কথা, সবসময় ভালো কাজ করা উচিত, তার ফল একদিন না একদিন পাওয়াই যায়। এদিকে সেন, সে গুয়ানের সাথে থাকতে থাকতে ভালো মানুষ হয়ে গেছে। এই কারণে সেনের বউ তার জীবনে ফিরে এসেছে। আস্তে আস্তে গুয়ান আর অ্যাসনের আর্থিক অবস্থা ভালো থাকে। অ্যাসন গুয়ানকে বলে, এমন জীবন থাকলে তো আমি আরও 100 বছর বাঁচতে পারবো। জীবনে অনেক পরিশ্রম করেছি, এখন বিশ্রাম নেওয়ার সময়। গুয়ান হেসে বলে, তুমি ঠিকই বলেছ। পুরো পরিবার মিলে হোটেল সামলায়, আর আমাদের মিয়ন তার বাচ্চাকে। কিন্তু মিয়নের তো একটা বাচ্চা সামলাতেই নাজেহাল অবস্থা হয়ে যায়। মিয়ন বুঝতে পারে তার মা তাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে। তাছাড়া তার মা অনেক অল্প বয়সেই মা হয়ে গিয়েছিল। কদিন পরে মিয়ন তার মা বাবাকে হসপিটালে নিয়ে যায় পুরো শরীর চেক আপ করানোর জন্য। আসলে বয়স হয়েছে, আর মাঝে মাঝে তাদের শরীর খারাপ হয়। অ্যাসুন আর গুয়ান মিয়নকে বলতে থাকে, কী দরকার ছিল, আমরা তো ঠিকই আছি, ফালতু ফালতু টাকা খরচ করা। কিন্তু মিয়ন ওদের কথা শোনে না। আর এরপরে দেখি দুজনেই চেক আপ হয়ে যায়। এরপর দেখি অ্যাসন আর গুয়ান এখনও তাদের ছোট ছেলের কবরে যায়, তার প্রিয় খেলনা আর খাবার নিয়ে। সন্তান তো সন্তানই হয়, মা বাবা সন্তানকে কখনোই ভুলতে পারে না। বাড়িতে এসে এসন তার গল্পটা আবার লিখতে শুরু করে, আর তার গল্পটা বেশিরভাগই গুয়ানকে নিয়ে। অ্যাসনের মতে গুয়ান তার জীবনে পরি হয়ে এসেছে, তার জীবনে খুশিতে ভরিয়ে দিয়েছে। গুয়ানও এসনের লেখা পড়ে তাদের অতীতের কথা মনে করে। এরপরে ডক্টরের রিপোর্ট চলে আসে, আর এখানে দেখা যায় অ্যাসন তো ঠিক আছে, কিন্তু গুয়ানের ক্যান্সার ধরা পড়েছে। প্রায় সময় গুয়ানের হাঁটুতে ব্যথা থাকতো, কিন্তু সে ডক্টর দেখাতো না। সেই ব্যথা আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়েছে। চিকিৎসা এখনও করানো যাবে, কিন্তু কোনো গ্যারান্টি নেই বাঁচবে কি বাঁচবে না। গুয়ানের ক্যান্সারের কথা শুনে তো পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। পরিবার সবাই গুয়ানকে সাহস দেয়, তোমার কিচ্ছু হবে না, তুমি অনেক দিন বাঁচবে। পরিবারকে এত টেনশনে দেখে গুয়ানও তার মুখে হাসি আনে, আর সবাইকে এটা বোঝায়, আমি ভয় পাচ্ছি না, আমি ঠিক আছি। এরপরে প্রায় প্রায় গুয়ানকে হসপিটালে এসে থেরাপি নিতে হয়। কিন্তু যত দিন যাচ্ছে থেরাপির পরে গুয়ানের শরীর আরও ভেঙে পড়ছে। গুয়ান কি সুস্থ হতে পারবে, নাকি এই ক্যান্সার তাকে তার পরিবার থেকে দূর করে দেবে? আর গুয়ান যদি মারা যায় তাহলে অ্যাসনের কি হবে? সে কি গুয়ানকে ছাড়া বাঁচতে পারবে? চিকিৎসা করার সত্ত্বেও দিন যত যাচ্ছে গুয়ানের শরীর ততই ভেঙে পড়ছে। গুয়ানও বুঝতে পারে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। গুয়ান যখন হসপিটালে কোনো বয়স্ক মহিলাকে একা বসে থাকতে দেখে, তখন তার অ্যাসনের কথা মনে পড়ে। সে চলে যাওয়ার পর অ্যাসনের অবস্থা যদি এমনটা হয়, তাই সে একদিন মিয়নকে ডেকে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর মাকে তুই দেখে রাখিস, তাকে কখনোই একা ছাড়িস না। সারা জীবন তোর মা অনেক কষ্ট করেছে, অনেক স্বপ্ন ছিল তার, তার একটা স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। এখন মনে হয় বেচারির জীবনটা হয়তো আমি নষ্ট করে দিয়েছি। আমি চলে যাওয়ার পর মায়ের হাতটা তুই ধরিস, নাহলে তোর মা পুরোপুরি ভেঙে যাবে। বাবার এই কথা শুনে মিয়ন তার চোখের জল ধরে রাখতে পারে না।
এরপরে গোয়ান যখন বাড়িতে যায় তখন জুন তাকে বলে, বাবা তুমি আমার জন্য নৌকা বিক্রি করেছো, তাই আমি তোমার জন্য একটা নৌকা কিনবো। নৌকা কেনার জন্য টাকা প্রায় জমা হয়ে গেছে, আর কিছু টাকা লাগবে। যতদিন তোমার জন্য নৌকা না কিনে দিচ্ছি ততদিন প্লিজ তুমি কোথাও যেও না। এটি শুনে গোয়ান হেসে বলে, আরে পাগল, আমি নৌকা দিয়ে কি করব? আমার নৌকা লাগবে না, তুই যে দায়িত্ববান হয়েছিস এতেই আমি অনেক খুশি। আর আমার একটাই অনুরোধ, আমি চলে যাওয়ার পরে মায়ের খেয়াল রাখিস। বাবার এই কথা শুনে চুনও কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে মিয়ন, সে অনেক দিন ধরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সেই প্রজেক্টটা আজ লঞ্চ হবে, আর এই কারণে মিয়নকে টিভিতে দেখানো হচ্ছে। সেখানে মিয়ন বলে, অনেক গরিব বাচ্চারাই আছে যারা টিউশন ফি দিয়ে পড়ালেখা করতে পারে না, আর তাদের জন্য এই প্রজেক্টটা বানানো হয়েছে। এটা একটা রেকর্ডিং, এই রেকর্ডিংয়ে সব পড়ালেখা রেকর্ড করা থাকবে, আর অল্প টাকা দিয়ে এই রেকর্ডার কিনে গরিব বাচ্চারা পড়ালেখা করতে পারবে। এখানে মিয়ন তার মা বাবার কথাও বলে। সে বলে, আমার মায়ের খুব ইচ্ছে ছিল সে পড়ালেখা করবে, কিন্তু টাকার জন্য সেটা সম্ভব হয়নি। এরকম অনেকেই আছে টাকার জন্য পড়ালেখা করতে পারে না, আর তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। সবার তো মিয়নের এই প্রজেক্ট খুবই পছন্দ হয়। মিয়নের এই সফলতা দেখে গুয়ান আর এসনের চোখে জল চলে আসে। এদিকে এসনের লেখা গল্প এক কোম্পানির খুবই পছন্দ হয়। এসনের লেখা দিয়ে বই বের করা হয়, আর এটা দেখে গুয়ান আর অ্যাসন আরও খুশি হয়ে যায়। অ্যাসন গুয়ানকে হেসে বলে, এখন তার নিজেকে দোষ দিতে পারবে না যে তুমি আমার কোনো স্বপ্নই পূরণ করনি। দেখো, আমার একটা স্বপ্ন পূরণ হলো। গুয়ানও আজ ভীষণ খুশি, আর যদি সে মরেও যায় তাও কোনো দুঃখ থাকবে না। গুয়ান অ্যাসনকে বলতে থাকে, আমি যদি তোমাকে কোনো দিন কথায় বা কোনো কাজে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তখন অ্যাসন বলে, কিসের ক্ষমা? উল্টো আমি তোমার সাথে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করতাম, রেগে মেগে তোমাকে অনেক কথা শুনিয়ে দিতাম, কিন্তু তুমি সব কিছু হাসি মুখে উড়িয়ে দিতে। তখন যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিন রাতে গোয়ানের শরীর ভীষণ খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করানো হয়। গোয়ান এখন আইসিইউতে ভর্তি। এটা দেখে অ্যাসন তার চোখে জল ধরে রাখতে পারে না। এদিকে গোয়ান ইশারায় অ্যাসনকে কান্না করতে না করে। গোয়ান অ্যাসনকে এটা বলতে চায়, সারা জীবন আমি তোমার চোখ থেকে জল ফেলতে দিইনি, এই শেষবেলায় আমাকে খুশি খুশি বিদায় দাও। তোমার চোখে জল দেখে আমি মরেও শান্তি পাবো না। অ্যাসন গোয়ানের জন্য হাসার চেষ্টা করে, কিন্তু সে কী করে হাসবে? তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তার জীবন থেকে চলে যাচ্ছে। আর এরপরে দেখি ওই আইসিইউতেই গোয়ান মারা যায়। আজ এমন একজন স্বামী চলে গেল যে কিনা তার বউকে সারা জীবন রাজরানী করে রেখেছিল, তার চোখ থেকে এক ফোঁটা জল বেরোতে দেয়নি। বইয়ের জন্য পুরো সারা পৃথিবীর সাথে সে লড়াই করে গেছে। আর এমন একটা বাবা চলে গেল যে কিনা তার সর্বস্ব দিয়ে তার সন্তানদের খুশি রাখতে চেষ্টা করেছে, তাদের ইচ্ছে পূরণ করেছে। গোয়ান সারা জীবন তার পরিবারের জন্য অনেক কষ্ট করেছে, কিন্তু তার দুঃখ সে কাউকে দেখায়নি। গোয়ান চলে যাওয়ার পর অ্যাসন তো পুরোপুরি ভেঙে পড়ে। অ্যাসনের শখ ছিল মাথায় ক্লিপ লাগানোর, আর অ্যাসন যখন ড্রয়ার খোলে সে দেখে সেখানে অনেকগুলো ক্লিপ আগেই গোয়ান এনে রেখেছে। মৃত্যুর আগে গোয়ান এই কাজটা করে রেখে গেছে যাতে তার চলে যাওয়ার পর অ্যাসনের তার অভাব বোধ না হয়। গোয়ান চলে যাওয়ার পর অ্যাসনের এমন অবস্থা হয় সে কার সাথে দেখাই করে না, সারাদিন সে ঘরের মধ্যেই থাকে। কিন্তু সে নিজেকে আস্তে আস্তে সামলে নেয়, খাবার দাবার খেতে শুরু করে, আবার কবিতা লিখতে শুরু করে। অ্যাসন যদি দুঃখী থাকে তাহলে গোয়ান মরেও শান্তি পাবে না, সেও দুঃখ পাবে। অন্যদিকে মিয়ন দেখে প্রতি মাসে সে সংসারের খরচের জন্য তার বাবাকে 1 লাখ করে টাকা দিত, কিন্তু সেই টাকা গোয়ান একটাও খরচ করেনি, সব কিছু মিয়নের জন্য জমিয়ে রেখে গেছে। এটি দেখে তো মিয়নের চোখে জল চলে আসে যে তার বাবা তার জন্য কি কি না করে গেল। আস্তে আস্তে সময় যায়, অ্যাসনেরও অনেক বয়স হয়ে গেছে। অ্যাসন এখন জেলে পাড়ার বয়স্কদের পড়ালেখা শেখায়, যাতে এই বয়স্ক লোকেরা তাদের জীবনের গল্প আর মনের কথা খাতায় লিখতে পারে। সবাইকে পড়ালেখা শেখাতে অ্যাসনের খুব ভালোই লাগে। আর এখানে আমরা জানতে পারি অ্যাসনের লেখা বই অনেক ফেমাস হয়ে গেছে। আর এই জিনিসটা দেখে অ্যাসনও ভীষণ খুশি। সে ভাবে গোয়ান যদি বেঁচে থাকতো তাহলে সে আজ কত না খুশি হতো। এদিকে মিয়ন, সে তার বাবার কথা অনুযায়ী সে সবসময় অ্যাসনের আশেপাশেই থাকে, সে কখনো তাকে একা ছাড়ে না। এছাড়াও তার পুরনো স্মৃতিকে নিয়ে বাঁচতে শিখে গেছে। আর বন্ধুরা, আমরা যে ড্রামাটা দেখলাম এটা কোনো বানানো গল্প না, এটা একটা সত্যিকারের গল্প যেটা দিয়ে এই ড্রামাটা বানানো হয়েছে। তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, লাইক করতে ভুলো না। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই, তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও।